অ্যাজ দ্য বিজনেস ইজ গ্রোয়িং, এই স্টেপ বাই স্টেপ আইটি সাপোর্ট গুলোকে যে ইন্ট্রোডিউস করা হবে এই বিজনেসের মধ্যে, এসকেলেশনটা করা হবে, মানে এটার অ্যাকচুয়ালি পাথওয়ে কি হইতে পারে বা গাইডেন্সটা কি হইতে পারে কনসিডারিং ই কমার্স বিজনেস এন্ড আদার আইটি এনাবেলড অনলাইন বিজনেস। শুরুতেই আমাদের মানে ইনিশিয়াল সেটআপটা প্রয়োজন। সেটা কি একটা যদি অনলাইন বিজনেস করতে চাই এবং একটা ই-কমার্স ওয়েবসাইট তৈরি করতে চাই, তাহলে তার শুরুতে একটা ডোমেইন হোস্টিং প্রয়োজন হচ্ছে। তারপরে ডোমেইন হোস্টিং এর পরে ওয়েবসাইট ডেভেলপমেন্টের দিকে আমরা যাচ্ছি। ওয়েবসাইট ডেভেলপমেন্টটা যে তার প্রয়োজনীয়তা বুঝে, তার বিজনেসটা কিরকম প্রয়োজন বুঝে সে অনুযায়ী এবং তার বাজেট কিরকম সবকিছু চিন্তা করে যে তার জন্য বিভিন্ন প্ল্যাটফর্ম আছে এর জন্য। ওয়ার্ডপ্রেস আছে, জুমলা আছে, কাস্টম ডেভেলপমেন্ট আছে যেগুলো লারাভেল, নোটজেস এগুলোতে তৈরি করা যেতে পারে। এরপরে লাস্ট একটা যেটা আছে যে বেসিক আইটি সাপোর্ট। এই ধরনের সার্ভিসগুলো আসলে কেমন, এগুলোর আসলে স্কেলেবিলিটি কতটুকু থাকে ভবিষ্যতে? এইটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে স্কেলেবিলিটি। অবভিয়াসলি এটা ডিপেন্ড করে সিচুয়েশনের উপরে। কারো যদি প্রয়োজন কম থাকে অথবা ইনস্ট্যান্ট প্রয়োজন হয়, সেক্ষেত্রে হয়তো এই প্যাকেজগুলো বা এই ধরনের প্রয়োজন এই যে সার্ভিস যারা এরকম দিচ্ছে সেটা তাদের জন্য কনভেনিয়েন্ট হতে পারে। হাউ we can implement organic marketing in social media platforms বাংলাদেশ? সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ এখানকার একটু অ্যাওয়ারনেস একটা বড় বিষয়। অ্যাওয়ারনেস অবভিয়াসলি বিল্ড আপ করতে হবে আস্তে আস্তে, যে লিঙ্কডইন মার্কেটিং বা অর্গানিক মার্কেটিংটাকে যে আমরা কাজে লাগাইতে পারি এবং মানুষের কাছে পৌঁছাইতে পারে, এটাকে মানুষকে বোঝানো। অনলাইন বিজনেস শুরু করবে, তার আসলে কি দরকার। একটু আগে এটা মানে দিয়ে শুরু করেছিলাম যে বিজনেস প্ল্যানিং। শুরুতেই সবার আগে তার সে যেটা করতে চাইতেছে তার এটা প্ল্যানিংটা থাকা লাগবে। হ্যালো এভরিওয়ান, দিস ইজ সেতুপাল রাজীব ফ্রম বিস্টক। যখন আমরা এই এপিসোডগুলো শুট করার কথা চিন্তা ভাবনা করি এবং আমরা ভাবি যে আমরা একটা পডকাস্টিং শুরু করব, নাম নিয়ে চিন্তা ভাবনা করছিলাম, দেন আই থিঙ্ক উই শুড নেম দিস শো অ্যাজ বিস্টক। নাও ওয়াই বিস্টক? ইউটিউবে যখন আসি অনেক কিছু নিয়ে আমরা আলোচনা দেখি, অনেক কিছু নিয়ে পডকাস্ট হয়, এবং আমরা ভাবলাম আমরা যেহেতু এই বিজনেস ইন্ডাস্ট্রিতে কাজ করছি অ্যাজ বিজ ম্যাপার্স, আমরা বিভিন্ন টেক সাপোর্ট দিচ্ছি, ডিজিটাল মার্কেটিং এর সাপোর্ট দিচ্ছি, সো ওয়াই নট ওপেনিং আপ পডকাস্ট শো নেমিং বিস্টক, যেখানে আসলে আমরা বিজনেস রিলেটেড বিভিন্ন কথাবার্তা এবং আলোচনাগুলো করতে পারবো। অবভিয়াসলি এখানে অনেক এক্সপিরিয়েন্স শেয়ারিং হবে, নিজেদের এই কয়দিন ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করে আমরা যা শিখেছি জেনেছি সেগুলো নিয়ে আমরা আলাপ আলোচনা করব, এবং আমরা বিভিন্ন এপিসোডে ইন্ডাস্ট্রির বিভিন্ন সেক্টরের মানুষদেরকে এখানে নিয়ে আসবো, যাদেরকে নিয়ে আলোচনা হবে রিগার্ডিং আইটি, রিগার্ডিং ব্র্যান্ডিং, রিগার্ডিং কোম্পানি ফরমেশন, ফাইন্যান্স, ইকোনমিক্স, মেনি আদার থিংস উইল বি হিয়ার। সো হোপফুলি এটা খুব এনজয়েবল হবে পুরো জার্নিটা। আজকে আমরা মূলত কথা বলবো হচ্ছে এই যে আমাদের যে বিজনেস আছে, বিশেষ করে অনলাইনের যে বিজনেস আমরা এখন যে বুমিং হচ্ছে বাংলাদেশে, সেইখানে আসলে যত বেশি অনলাইনে যাচ্ছি আমরা বিভিন্ন টেক রিলেটেড সাপোর্টের আমাদের দরকার হচ্ছে। সো আজকে আমরা কথা বলবো এই অনলাইনে যে বিজনেস গুলো আমরা করছি সেখানে যে রিলেভেন্ট টেক রিলেটেড সাপোর্ট গুলো আছে বা আইটি এনেবল যে সাপোর্ট গুলো আছে সেগুলো নিয়ে আলাপ আলোচনা হবে। সো আজকে আলাপ করার জন্য আমি আছি আজকের হোস্ট সেতুপাল রাজীব, সিইও অফ বিজ ম্যাপার্স, আর আমাদের সাথে আছে মুনিরুসালাম। মুনিরুসালাম প্রায় বিগত 12 বছর ধরে বিভিন্ন আইটি রিলেটেড কাজ করে আসছে এই ইন্ডাস্ট্রিটাতে, অনলাইন বেসড যে বিজনেস আছে সেখানকার ইন্ডাস্ট্রিতে। উই আর ফ্রেন্ডস, লং টাইম ফ্রেন্ডস সিন্স স্কুল, সো ভাবলাম ওয়াই নট টকিং উইথ হিম, যে আসলে আমরা এখানে যে সাপোর্ট গুলো দিচ্ছি বিজ ম্যাপার্স থেকে অথবা আইটি এনাবেল যে সাপোর্ট গুলো দরকার হচ্ছে অনলাইন ইন্ডাস্ট্রিতে, সেগুলো নিয়ে আলাপ আলোচনা করা। এবং আজকে আমরা কথা বলবো হচ্ছে এখানে আমাদের যে অভিজ্ঞতাগুলো আছে, আমরা যে অবজার্ভ করেছি সেখান থেকে। মোটা কথা হচ্ছে আপনি কেন এইটা দেখবেন, এইখান থেকে আপনার যে লার্নিংটা হবে সেটা হচ্ছে যে আসলে অনলাইন বিজনেস শুরু থেকে একটা গ্রোথ ফেজে নিয়ে যাওয়ার জন্য আসলে স্টেপ বাই স্টেপ কিভাবে কোন কোন আইটি সাপোর্ট গুলো ইন্ট্রোডিউস করার দরকার পড়ে বিজনেসে, সেটা নিয়ে আমরা আলাপ আলোচনা করবো। আমরা গত 3 থেকে 4 বছর ধরে কাজ করতে গিয়ে দেখেছি যে আসলে যখন অনলাইন বিজনেস শুরু করে শুরুতেই অনেকে বেশ কিছু ভুল করে ফেলে, বিশেষ করে অনলাইন রিলেটেড বিভিন্ন সাপোর্টের ক্ষেত্রে। পরে এগুলোর জন্য তাদেরকে আরো বেশি খরচ করতে হয়, আরো বেশি এফোর্ট দিতে হয়, আরো বেশি টাইম ওয়েস্ট হয়। সো এই যে ডুজ এন্ড ডোন্টস গুলো আছে এগুলো নিয়ে আলাপ হবে। সো হোপফুলি আপনার জন্য এই ব্যাপারগুলো হেল্পফুল হবে, এবং একটা বিজনেস রানিং আছে সেটাকে গ্রোথ ফেজ থেকে আরো এসকেলেট করার জন্য, স্কেল আপ করার জন্য আসলে কি কি করা দরকার আইটি এনেবল সাপোর্টের দিক থেকে, সেগুলো নিয়ে আলাপ আলোচনা থাকবে। সো
আশা রাখি এখান থেকে আপনারা এনজয় করতে পারবেন, কিছু লার্নিংও হবে, এবং আপনার যদি যদি ফার্দার কোনো কিছু জানার থাকে বা আমাদেরকে বলার থাকে, আপনারা অবশ্যই লিঙ্কে কমেন্ট করে জানাতে পারবেন সেখানে। সো আমরা শুরু করি। As an IT specialist, you've been serving this industry for more than a decade, right? So যদি একটু জানতে চাই যে হোয়াট আর দ্য ডুজ এন্ড ডোন্টস, মানে যারা অনলাইন বিজনেস শুরু করতে যাচ্ছে বা রিসেন্টলি শুরু করেছে, মানে তাদের জন্য হোয়াট আর দ্য ডুজ এন্ড ডোন্টস ইউ সাজেস্ট বেসড অন ইউর এক্সপিরিয়েন্স এন্ড হোয়াট ইউ হ্যাভ অবজার্ভড ইন দ্য মার্কেট ইন্ডাস্ট্রি? যারা অনলাইন বিজনেস শুরু করেছে বা করতে যাচ্ছে তাদের জন্য হচ্ছে কিছু স্পেসিফিক বিষয় আসলেই করা প্রয়োজন। যেরকম আইটি ইনফ্রাস্ট্রাকচার, বা যদি মানে তার বিজনেসের জন্য সে যে আইটি সার্ভিসগুলোকে করছে, যেমন ধরি যদি আমরা যে সে একটা ওয়েবসাইট করতে চাচ্ছে, ঠিক আছে, তো ওয়েবসাইটে একটা স্ট্রং মানে ভালো একটা সার্ভার প্রয়োজন, ঠিক আছে, এবং সার্ভার প্লাস হচ্ছে গিয়ে স্ট্রং সিকিউরিটি, ঠিক আছে, যে এই সার্ভার বা এটা এখানেই তো তার হোস্টিং মানে ওয়েবসাইট যখন করতেছে ওয়েবসাইটে তো সার্ভারই তার ওয়েবসাইটের সব ফাইলগুলো থাকতেছে। তো সেই ফাইলগুলোর সিকিউরিটি, ব্যাকআপ, এভরিথিং এবং ভালো এনি টাইম ব্যান্ডউইথটা খুব ভালো প্রয়োজন, ঠিক আছে, যে যে কোনো সময় যত মানুষই ঢুকুক তাকে ওইটা একটা বুঝতে হবে যে তার কি ধরনের অডিয়েন্স এবং কত পরিমাণ অডিয়েন্স আসতে পারে, কি পরিমাণ এঙ্গেজমেন্ট থাকতে পারে। হঠাৎ করে যদি সে একটা ওয়েবসাইটে অ্যাড রান করলো যেখানে ল্যান্ডিং পেজে বা ওয়েবসাইটে কাস্টমার আসতেছে, এখন সেটা হচ্ছে ডাউন হয়ে গেল অনেক মানুষ ঢোকার পরে, অবভিয়াসলি তার বিজনেসের জন্য একটা মানে নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে। এবং এটা কমন একটা বিষয় যে মানুষ একটা ওয়েবসাইটে বা ল্যান্ডিং পেজে কখনো দীর্ঘক্ষণ থাকতে চায় না, এবং ইম্পালসিভ বাইং এর একটা ট্রেন্ড আছে। তো যখন মনে হয়েছে তখনই সে শুধুমাত্র ওই মুহূর্তে কিনতে হবে, যে সেই মুহূর্তে সে যদি এটা না পায় সাথে সাথে ওই কাস্টমারটা ডাইভার্ট হয়ে যাবে আরেক জায়গায়। সে যেই লাইনে কাজ করতেছে সেই লাইনে একটা ইনফ্রাস্ট্রাকচারটা খুব প্রয়োজন, ভালো একটা। একই সাথে যদি আমরা ধরি যে রেগুলার এটা যদি সফটওয়্যার হয় বা সার্ভিস রিলেভেন্ট হয় অথবা সেটা ওয়েবসাইটও হয়, তো সেগুলোর এই যে প্লাগ ইন বা থিম গুলো আছে এগুলো রেগুলার আপডেট থাকা প্রয়োজন। না হলে যে কোনো সময় সেটা ওয়েবসাইট ডাউন হয়ে যেতে পারে। তার সার্ভিস রিলেভেন্ট যদি হয় তাহলে ওই সফটওয়্যারটা হয়তো প্রপারলি কাজ করলো না। উইন্ডোজের সাথে বা ম্যাক যদি হয়, মানে উইন্ডোজ এনভায়রনমেন্টাল সিস্টেমের সাথে সে হঠাৎ করে অফ হয়ে গেল, তাহলে তার সেলসে হচ্ছে একটা ইম্প্যাক্ট পড়বে সেখানে। এরপরে ধরুন যে স্ট্রং সিকিউরিটি অবশ্যই প্রয়োজন, কারণ অবভিয়াসলি এর সাথে এখন আমরা অনেক কিছুতেই অটোমেটিক যেই পেমেন্ট সিস্টেমগুলো এগুলো একটা বিষয় আছে, প্লাস অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট। তো সবকিছুতেই সিকিউরিটি যদি ভালো না থাকে যে কোনো মুহূর্তে হ্যাক হয়ে যেতে পারে, একটা ওয়েবসাইট ডাউন হয়ে যেতে পারে, সফটওয়্যার হয়তো প্রপারলি কাজ করলো না, এরকম বিভিন্ন সমস্যা থাকতে পারে। যে এই কারণে অবশ্যই সিকিউরিটির দিকে তার খেয়াল রাখতে হবে। তারপর সিকিউরিটির পরে যদি আমরা আসি, যে ব্যাকআপ একটা বড় বিষয়, কারণ ওয়েবসাইট হোক সফটওয়্যার হোক সেখানে তো প্রচুর ডেটা থাকতেছে। ডেটা যে কোনো একটা এজেন্সি কোম্পানি বা যে কোনো প্ল্যাটফর্মের জন্য খুবই বড় একটা অ্যাসেট, ঠিক আছে। সুতরাং যে কোনো মুহূর্তে যদি একটা অথবা এমনিতেও ওয়েবসাইটের যে ফাইলগুলো আছে সেগুলো যদি রেগুলার ব্যাকআপ না থাকে যে কোনো কারণে একটা সমস্যা হতেও পারে, ঠিক আছে। সবসময় 100% তো কেউ বলতে পারবে না। তো যে মুহূর্তে সমস্যাটা হচ্ছে ইমিডিয়েট যে ডেভেলপার আছে বা মেইনটেন্যান্সে যে থাকতেছে সে যাতে ব্যাকআপটা যদি তার কাছে থাকে তাহলে সে সাথে সাথে সেটাকে আবার রিস্টোর করতে পারতেছে, এবং খুব অল্প সময়ের ভিতরে সে আবার তার বিজনেসটাকে রান করতে পারতেছে। সুতরাং ব্যাকআপ যত থাকবে মানে যত ভালো থাকবে এবং রেগুলার করা যাবে তত বিজনেসের জন্য এটা একটা সিকিউরিটি, ঠিক আছে। আর এরপর কাস্টমার সার্ভিসটা অবশ্যই, ঠিক আছে। কাস্টমার সার্ভিস, কাস্টমারের জন্য রেগুলার ফিডব্যাক নেওয়া, তাদের নিডটা বোঝা, মার্কেট রিসার্চ করা, এটা কমিউনিকেশন তাদের সাথে রাখা রেগুলার বেসিসে, এটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ অংশ। এবং লাস্টে যদি বলি যে ইউজিং মানে অ্যানালিটিক্স এবং যে কেপিআই গুলো এগুলোকে প্রপারলি ইউটিলাইজ করা। এখন প্রচুর পরিমাণে মানে এমনিতে তো বিভিন্ন অ্যানালিটিক্স বা সফটওয়্যার গুলো ছিলই, এর সাথে সাথে এখন এআই মাধ্যমে বিভিন্ন অ্যানালিটিক্স বা অটোমেশনের মাধ্যমে প্রচুর অ্যানালিটিক্স অটোমেটিক আমরা পেয়ে যেতে পারি খুব সহজে। কিন্তু সেগুলোকে ইউটিলাইজ করতে হবে প্রপারলি। সেই ডাটাগুলোকে যে আমরা আমাদের যে ডাটাগুলো আছে এগুলোকে অ্যানালাইজ করে আমরা হয়তো বিজনেসটাকে আরো অনেকখানি স্কেলেবল করতে পারি, ঠিক আছে। সো এই ইউটিলাইজেশনের অ্যাট লিস্ট মানে টাইপ থাকতে হবে। গুলো আসলে কি এবং মানে কোথা থেকে অ্যাক্সেস করতে পারে? এগুলো কি কোনো কি ফ্রি ভার্সন আছে নাকি মানে পেইড ভার্সন বা কিভাবে আসলে? এটা ফ্রি এবং পেইড দুই ভার্সনই আছে, এবং ফ্রি ভার্সন গুলো যথেষ্ট ভালো। কি কি ধরনের অ্যানালিটিক্স দরকার? যেমন হচ্ছে আমরা যদি ওয়েবসাইটের কথা বলি, ই কমার্স প্ল্যাটফর্মে সেখানে হচ্ছে
বেশিরভাগ মানে বেশি মানুষ ইউজ করে কোনটা, এই যে আমাদের দেশে বিশেষ করে ই-কমার্স মানে ওয়ার্ডপ্রেসের যে সিএমএসটা এটাকে ইউজ করে ই-কমার্সের জন্য। এবং সেখানে যেই গুগল অ্যানালিটিক্স আছে, ফেসবুকেরও কিছু নিজস্ব অ্যানালিটিক্স আছে, এরকম মনস্টার ইনসাইট, যেগুলো থেকে হচ্ছে তারা কারা কারা ইউনিভার্সিটি মানে কারা ওয়েবসাইটে এসেছে, প্লাস সেখানে কোথায় গিয়েছিল, কোন কন্টেন্টে বেশিক্ষণ ছিল, প্লাস এঙ্গেজ হয়েছে, সবকিছু ট্র্যাক করা যায়। ওকে। তো এবং কে সেলটা আসলে নিয়েছে, কোন আইপি থেকে এসেছে, কোন লোকেশন থেকে মানে কত ইউজার আসতেছে, সেটা কি পেইড নাকি আনপেইড, এভরিথিং মানে অর্গানিক ইনঅর্গানিক সবকিছু সেখানে থাকতেছে। তো সেটাকে যদি আমরা প্রপারলি ইউটিলাইজ করতে পারি, তাহলে আমরা ইজিলি বুঝতে পারতেছি অ্যাকচুয়ালি মোবাইল ডিভাইস দিয়ে কতজন মানুষ আসতেছে আমাদের ওয়েবসাইটে, তারপরে নাকি ম্যাক বা ওয়েবসাইট মানে নর্মাল উইন্ডোজ মানে ডিভাইস ইউজ করে আসতেছে, প্লাস কোন লোকেশন থেকে আসতেছে। এটা যদি আমরা বুঝতে পারি তাহলে ওই লোকেশন আমরা টার্গেট করতে পারতেছি যখন পরবর্তীতে অ্যাড রান করবো। মানে যেটা আমরা করি যে আমরা রিটার্গেটের ক্ষেত্রে অ্যানালিটিক্স গুলো কাজে লাগে, ইনফ্যাক্ট প্রোডাক্ট ডিজাইনের ক্ষেত্রেও কিন্তু এটা কাজে লাগে। Obvious. নেক্সট প্রোডাক্টটা আসলে কি হবে, আমরা নেক্সট আসলে কোন ধরনের অফার দেবো, আমরা কিন্তু এই অ্যানালিটিক্স গুলো থেকে মানে অনেকটা বুঝতে পারি যে আসলে মানে নেক্সট প্রাইসিংটা কিরকম হওয়া উচিত, প্রোডাক্টের মধ্যে নতুন কোন ফিচারটা ইনক্লুড করলে এখানে রেসপন্সটা আর একটু বেটার হবে, এই জিনিসগুলো কিন্তু আমরা মানে already বের ইভেন করি। বিভিন্ন আমাদের প্রোডাক্টেও আমরা যেটা দেখছি হ্যাঁ। যে এই প্রোডাক্টগুলো ওই প্রোডাক্ট এক এক রিজিয়নে এক এক কালার এক একজন মানুষের কাছে পছন্দ, রাইট। ঠিক আছে, কালার হতে পারে, সাইজ হতে পারে, কোন এরিয়াতে যদি মানে সেম প্রোডাক্টটা আরো হয়তো বেশি লাগতেছে, কোন জায়গায় কম লাগতেছে, সে অনুযায়ী ডিস্ট্রিবিউশন চ্যানেলটা আমরা সেভাবে করে মানে একটা বিজনেস ওনার সে ডিটারমিন করতে পারে, সে তার যে লোকবল কোথায় তাকে ইউজ করবে, কতটুকু ইউজ করবে, কাস্টমার কেয়ার সিএসআর এদেরকে কিভাবে করবে, এভরিথিং মানে অনেক কিছু এটার মাধ্যমে অনেক কাজ সহজ হয়ে যায় যদি সে প্রপারলি ইউটিলাইজ করতে পারে প্লাস পরিবর্তন, ঠিক আছে। এবং সেটার জন্য যে পেইড ভার্সনে যেতেই হবে, পেইড ভার্সন অবভিয়াসলি সেখানে আরো অনেক রকমের অ্যানালিটিক্স খুঁজে বের করা যায়, সেটা তো ভালো দিক আছে, কিন্তু ফ্রি ভার্সনেই মানে প্রচুর ধরনের অ্যানালিটিক্স আমরা এই ধরনের বের করে নিয়ে আসতে পারি, যেটাকে মানে বিজনেসকে গ্রোথ করতে সাহায্য করবে। আর ডোন্টস এর কথা যদি বলি, মানে ডুসটা থেকে অনেকটা ডোন্টটাকে আমরা বুঝতে পারি, যেমন সাইবার সিকিউরিটিটাকে নেগলেক্ট কোনোভাবেই করা যাবে না, ঠিক আছে। সাইবার সিকিউরিটি একটা বড় ইস্যু, বিশেষ করে অনলাইন বিজনেসের ক্ষেত্রে। এটা যেমন একটা অপরচুনিটি নিয়ে আসে, প্লাস একটা বিজনেসে বড় সড়ো ইম্প্যাক্টও ফেলতে পারে, যে পুরোপুরি অনলাইন বিজনেসের উপর ডিপেন্ডেন্ট, তার যদি সাইবার সিকিউরিটি ভালো না থাকে, হঠাৎ করে একটা হ্যাক হয়ে গেল, ওয়েবসাইট ডাউন হয়ে গেল, সফটওয়্যার ডাউন হয়ে গেল, হ্যাক মানে ক্র্যাক করলো, ঠিক আছে, এটা অবভিয়াসলি তার খুবই ইম্প্যাক্ট পড়বে। সো সাইবার সিকিউরিটি কোনোভাবেই নেগলেক্ট করা যাবে না। ইউজার এক্সপিরিয়েন্স ডিজাইন আমরা যদি বলি, এটা একটা বড় ইস্যু, সেটা হচ্ছে কি এটা আমরা অনেকেই নেগলেক্ট করে যাই, এক্স্যাক্টলি। ঠিক আছে। যে ডিজাইন একটা আমরা মনে করি শুধুমাত্র ডিজাইন দেখতে, আসলে দেখার যে বিষয়, এটা যে ইউজার ইউজ করতেছে, যেমন আমরা এখন হচ্ছে মোবাইলে সবাই থাকতেছি, ঠিক আছে, তো আমরা যদি একটা ওয়েবসাইট বানাই, তো অবভিয়াসলি আমাদেরকে মনে রাখতে হবে যে মোবাইল ডিভাইসে বেশিরভাগ মানুষ অ্যাক্সেস করতেছে, দেখতেছে, তার মানে মোবাইলে কোনটা দেখতে সুন্দর, একটা জিনিস একটা উইন্ডোজ ল্যাপটপ বা পিসিতে যেভাবে দেখতে সুন্দর বড় করে, সেটা মোবাইল হয়তো সেভাবে করে সুন্দর লাগতেছে না, সেটার জন্য অপটিমাইজ, এবং কোন পজিশনে কোন ধরনের কন্টেন্ট থাকলে, ডিজাইনটা কিভাবে দেখলে কোন কালার কম্পোজিশনটা সুন্দর লাগবে, ওই প্রোডাক্টের সাথে যাবে, এই জিনিসগুলো হচ্ছে ইউজার এক্সপিরিয়েন্সের একটা অংশ, ঠিক আছে। এই জিনিসটা এই জন্য মানে খেয়াল রাখতে হবে, এটাকে আমরা নেগলেক্ট করলে পরবর্তীতে দেখা যাবে সেম আপনি একটা প্রোডাক্ট আমরা যদি মানে ধরলাম যে লাইটেরই একটা প্রোডাক্ট, লাইট প্রোডাক্ট, এক কোম্পানি একটা সুন্দর করে বিভিন্ন কালার কম্পোজিশন দিয়ে সে একটা প্যাকেজিং ডিজাইন করলো, সেইটাকে সুন্দর করে প্রোডাক্ট ফটোগ্রাফি করে ওয়েবসাইটে দেখালো, ঠিক আছে, সেদিকে মানুষ যতটা আকৃষ্ট হবে, কারণ মানুষ ভিজুয়াল পছন্দ করে। আরেকজন যদি শুধুমাত্র জাস্ট একটা মোবাইল ছবি তোলো, অবভিয়াসলি মোবাইলে এখন অনেক ভালো হয়েছে, কিন্তু তবুও সেটা একটা সৌন্দর্য একটা বিষয় আছে, এবং কোন পজিশনে রাখলে, কিভাবে করে ডিজাইনটা করলে, কোনটার সাথে কোনটাকে রাখলে এটা মানুষ বেশি পছন্দ করতেছে, এগুলো কিন্তু আমরা অ্যানালিটিক্স দিয়ে দেখতে পারতেছি, যে একটা কন্টেন্ট এই পজিশনে আছে, বা কতটুকু পর পর আমরা একটা বাই নাও বাটন বা এঙ্গেজিং একটা কন্টেন্ট রাখতে পারি, একটা বাটন রাখতে পারি, কি একটা ধরনের সাজেশন আরো সাজেশন রাখতে পারি। তো এই ট্রায়ালের কোনো ব্যবস্থা রাখতে পারি কিনা। Right, right. যেমন হচ্ছে লেন্স কার্ড যেরকম করে, যে হ্যাঁ, চেহারার হচ্ছে নিজের মুখটাকে একটু স্ক্যান করে দিল, ওদের এরকম আছে, দেন ওইখানে হচ্ছে ওরা ওই চেহারার উপর হচ্ছে বিভিন্ন মানে এইগুলোকে মানে লেন্স গুলোকে বসে বসে হচ্ছে ফ্রেমটাকে চেঞ্জ করায় দেখায়। সো দিস ইজ এ কোয়াইট মানে মানে সামথিং রিয়েলি গুড হ্যাঁ, এক্সাম্পল অফ ইউজার এক্সপিরিয়েন্স ডিজাইন, রাইট? রাইট। কনজিউমাররা হয়তো বুঝে না, কিন্তু সে ফিল করতে পারে,
এই জন্যই ইউজার এক্সপিরিয়েন্স ডিজাইনটা প্রয়োজন। রাইট। সে যদি ফিল না করে যে এটা আমার পছন্দ হয় নাই বা প্রয়োজন নাই বা ওইটাকে ভিজুয়ালি অ্যাট্রাকটিভ না, সে অবভিয়াসলি যত ভালোই হোক সে তো জানে না আসলে কেনার আগ পর্যন্ত বা ইউজ করার আগ পর্যন্ত এটা যে তার প্রয়োজন বা এটা ঠিক আছে। তো এই জিনিসটাও খুবই এই কারণে প্রয়োজন। এরপর আরেকটা বিষয় যদি আমরা ধরি যে স্কেলেবিলিটি। ওকে, ফাইন। সো these are the something like the do's and don'ts, right? আমি যদি বলি যে একটা অনলাইন বিজনেস তো ডেফিনেটলি সে একটা মানে ইভলিউশনের মধ্যে দিয়ে যায়, তাই না? স্টেপ বাই স্টেপ এটার একটা গ্রোথ হবে। সো এখন কথা হচ্ছে যে অনলাইন বিজনেস যখন একজন শুরু করলো বা ইট ইজ রানিং, রাইট, মানে এটা এখন যে কারোরই লক্ষ্য থাকে যে এটাকে একটা নির্দিষ্ট লেভেলে নিয়ে যাওয়া অথবা তার একটা মিশন ভিশন প্ল্যান আছে। সো অ্যাজ দ্য বিজনেস ইজ গ্রোয়িং, এই স্টেপ বাই স্টেপ আইটি সাপোর্ট গুলোকে যে ইন্ট্রোডিউস করা হবে এই বিজনেসের মধ্যে, যে এসকেলেশনটা করা হবে, মানে এটার অ্যাকচুয়ালি পাথওয়ে কি হইতে পারে বা গাইডেন্সটা কি হইতে পারে কনসিডারিং ই কমার্স বিজনেস এন্ড আদার আইটি এনাবল অনলাইন বিজনেস, ঠিক আছে? এটা যদি একটু জানতে চাই। আচ্ছা, ই কমার্সের দিক দিয়ে যদি একটু বলি, উদাহরণ হিসেবে স্পেসিফিক ভাবে একটা দিক দিয়ে বলে বাকিগুলো বুঝতে সুবিধা হবে। ঠিক আছে? শুরুতেই আমাদের মানে ইনিশিয়াল সেটআপটা প্রয়োজন। সেটা কি একটা যদি অনলাইন বিজনেস করতে চায় এবং একটা ই কমার্স ওয়েবসাইট তৈরি করতে যায়, তাহলে তার শুরুতে একটা ডোমেইন হোস্টিং প্রয়োজন হচ্ছে। ডোমেইনটা হচ্ছে তার নাম, আর হোস্টিংটা হচ্ছে যেখানে ফাইলগুলো থাকবে। তো হোস্টিংটা কেনার সময় তখন সার্ভার, ব্যান্ডউইথ এগুলো একটা চিন্তা করার বিষয় আছে। সেই অনুযায়ী সে সিকিউরিটি, ম্যালওয়্যার স্ক্যানার কি কি আছে এগুলো সবকিছু দেখে ক্লাউড বেসড কিনা, ঠিক আছে, সে অনুযায়ী সে একটা ডোমেইন হোস্টিং তাকে নিতে হচ্ছে। তারপরে ডোমেইন হোস্টিং এর পরে ওয়েবসাইট ডেভেলপমেন্টের দিকে আমরা যাচ্ছি। ওয়েবসাইট ডেভেলপমেন্টটা যে তার প্রয়োজনীয়তা বুঝে, তার বিজনেসটা কিরকম প্রয়োজন বুঝে সে অনুযায়ী এবং তার বাজেট কিরকম সবকিছু চিন্তা করে যে তার জন্য বিভিন্ন প্ল্যাটফর্ম আছে এর জন্য। ওয়ার্ডপ্রেস আছে, জুমলা আছে, কাস্টম ডেভেলপমেন্ট আছে যেগুলো লারাভেল, নোটজেস এগুলোতেও তৈরি করা যেতে পারে। আবার আরেকটা ভালো প্ল্যাটফর্ম আছে শপিফাই, যেটা দেশের মানে বাইরের মানুষজনই বেশি ইউজ করে, বাংলাদেশেও করে কিন্তু কম তুলনামূলক। বাংলাদেশে এরকম কি আরো আছে শপিফাই এর মতো যেগুলো মানে সেম জাতীয় পারপাস সার্ভ করে, এবং এগুলো কতটুকু কনভিনিয়েন্ট আসলে? কিছু আছে, আবার কিছু আছে যে পিএইচপি বেসড, মানে র পিএইচপি তে কিছু কিছু ডেভেলপমেন্ট প্ল্যাটফর্ম তৈরি করা, ঠিক আছে। কিন্তু বেশিরভাগ যেটা ইউজ করে সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস, অথবা এখন অনেকেই যেটা করে লারাভেল, ঠিক আছে, এটা কাস্টম ডেভেলপমেন্ট। রাইট। এখন আমরা যেটা দেখি যে ওই যে অনেকে যেটা হচ্ছে কি ছোট করে যখন অনলাইন বিজনেসটা শুরু করতে চায়, কিছু কিছু এরকম সার্ভিস বাংলাদেশে অলরেডি আছে যেখানে হয়তো জাস্ট লোগোটা আপ করে দিয়ে, লাইক শপিফাই এর মডেল, কিছু মডেল বাংলাদেশে যে লোগোটা আপ করে দিয়ে কিছু ডিটেলস দিয়ে জাস্ট তার ডোমেন সব সেখানে আছে, তারপর জাস্ট প্রোডাক্ট ই করে দিয়ে যে সেই ওই একদিনের মধ্যে হচ্ছে অনলাইন হয়ে যেতে পারছে, আচ্ছা, রাইট। তারপর এটা দিয়ে হয়তো সে অ্যাড রান করে এখান থেকে বিজনেসটা করলো। এই ধরনের সার্ভিস গুলো আসলে কেমন, এগুলোর আসলে স্কেলেবিলিটি কতটুকু থাকে ভবিষ্যতে? এইটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে স্কেলেবিলিটি, ঠিক আছে। অবভিয়াসলি এটা ডিপেন্ড করে সিচুয়েশনের উপরে। কারো যদি প্রয়োজন কম থাকে অথবা ইনস্ট্যান্ট প্রয়োজন হয়, সেক্ষেত্রে হয়তো এই প্যাকেজগুলো বা এই ধরনের প্রয়োজন এই যে সার্ভিস যারা এরকম দিচ্ছে সেটা তাদের জন্য কনভিনিয়েন্ট হতে পারে, তারা এটা দিয়ে কাজ চালিয়ে যাচ্ছে। কিন্তু এখানে একটা সমস্যা, মানে কিছু সমস্যা আছে, যেরকম এই ধরনের প্ল্যাটফর্মে অনেকজন একসাথে একই জায়গায় কাজ করতেছে, ঠিক আছে। সো তার যদি সার্ভার সিকিউরিটি বা সার্ভারের ব্যাকআপ ভালো না থাকে, সেক্ষেত্রে সবারটা একসাথে ইম্প্যাক্ট পড়বে। মানে প্রোভাইডার যে প্রোভাইড করছে, যে প্রোভাইড করতেছে এবং সেটা সে ভালোও দিতে পারে। এই লিমিটেশন গুলো যেটা হচ্ছে, মানে ধরে নিলাম পজিটিভ দিক থেকে যে প্রোভাইড করতেছে সে সবকিছু ভালোই দিচ্ছে, কিন্তু এখানে মানে যখন আমরা লং টার্মে চিন্তা করবো অথবা সে যদি একটা স্কেলেবিলিটি চিন্তা করে যে সে বড় করতে চাইতেছে, তখন এই ধরনের প্ল্যাটফর্মে খুবই লিমিটেশন আছে। যেরকম তার ডিজাইন, ডেভেলপমেন্ট, কাস্টমাইজেশন সে যদি করতে চায়, ঠিক আছে, অথবা তার এক ধরনের ফাংশনালিটি প্রয়োজন হচ্ছে, যে তৈরি করেছে সে তো সবার কথা চিন্তা করতেছে, এবং সবার কথা বলতে মানে একটা ইন জেনারেল সিচুয়েশন চিন্তা করে যে মোস্ট অফ দ্য কেসে এই ধরনের যারা বিজনেস করতেছে, ধরলাম ই কমার্স, তার কি প্রয়োজন থাকতে পারে একটা চিন্তা করে সে ধরনের সে একটা কমন ডিজাইন করে রাখছে। সেখানে হয়তো পারে কালার কম্পোজিশন একটু চেঞ্জ এদিকে থাকতে পারে, অথবা ড্র্যাগ অ্যান্ড ড্রপ বিল্ডারও যদি অনেকে রাখে রিসেন্টলি, সেটারও একটা লিমিটেশন আছে যে একটা নির্দিষ্ট ধরনেরই পড়বে। বাট ওই যে ইউএক্স ডিজাইন বা ইউজার এক্সপিরিয়েন্স ডিজাইনের যে ব্যাপারটা আমরা বলি, সেটা তো আসলে ইটস ভেরি কাস্টমাইজ পার্টিকুলার দ্যাট নিশ, রাইট? মানে লাইক জুতার জন্য একটা যদি অনলাইন প্ল্যাটফর্ম হয়, সেটার ইউজার এক্সপিরিয়েন্স ডিজাইন যেরকম, সেটা যদি একটা অর্গানিক প্রোডাক্টের হয়, ইট উইল বি সামথিং রিয়েলি রিয়েলি ডিফারেন্ট। আর সেই জিনিসটা কিন্তু হয়তো এখানে পাওয়া যাচ্ছে না, রাইট? এখানে
মানে অনেক অপশন এখন অনেক কিছু অ্যাভেলেবল হয়েছে, হুম, কিন্তু আসলে সেটা মানে পসিবল না। হুম, কারণ এটা হচ্ছে কি একটা জার্নির মতো। আচ্ছা। যা শুরুতে আমার প্রয়োজন বুঝে আমি হচ্ছে কি একটা কাস্টমাইজ ইউজার এক্সপেরিয়েন্স চিন্তা করে এভাবে ডিজাইন করেছি। এবং ১ বছর পর হয়তো আমি করতে, করতে যে সিচুয়েশন বা কাস্টমার ফিডব্যাক, বিভিন্ন কিছু এনগেজমেন্ট, এগুলো দেখে আমরা বুঝতে পারতেছি, বা একজন ডেভেলপার বা যে অ্যানালিটিক্স আছে সে বুঝতে পারতেছে যে এই জায়গায় চেঞ্জ প্রয়োজন। কিন্তু আমি যখন এরকম একটা কমন প্ল্যাটফর্মে চলে যাচ্ছি, সেটা আমি করতে পারতেছি না। তার ডিজাইন, তার ডেভেলপমেন্ট, তার যেই কনভেনিয়েন্স, সেটার উপর আমার থাকতে হচ্ছে। ঠিক আছে? আর ইভেন ডেটাও অনেক ক্ষেত্রে হচ্ছে আমার তার কাছে রয়ে যাচ্ছে। ঠিক আছে? মানে কারণ হচ্ছে তার প্ল্যাটফর্মে আমি ইউজ করতেছি। তো সকল ডাটা তার কাছেও থাকতেছে। আর যখন আমি নিজেই একটা প্ল্যাটফর্ম তৈরি করতেছি, নিজের কাছেই সব ডেটা থাকতেছে। অ্যানালিটিক্স হোক, কাস্টমাইজেশন হোক, এবং আমি পরবর্তীতে কোনো কিছু একটা চেঞ্জ করতে যাচ্ছি, আমি ডেভেলপারকে বললাম যে এই জিনিসটা আমার প্রয়োজন। এই জায়গাগুলো এভাবে করে ডিজাইনটা করে দিলে ভালো হয়। এই ফাংশনালিটি আমার প্রয়োজন। ঠিক আছে? আমরা যদি একটা জুতার কথা চিন্তা করি, নাইকের মতো একটা জুতার প্ল্যাটফর্ম, মানে মার্কেট প্লেসে যে আমি ই-কমার্সে সেখানে সেল করব। এখন তার প্ল্যাটফর্মে কি হচ্ছে, শুধুমাত্র আমি প্রোডাক্টটাকে আপলোড করে দিতেছি। সে ওখানে জাস্ট কিছু কনটেন্টের ডেসক্রিপশন দিচ্ছে, একটা নির্দিষ্ট ডিজাইন করছে, সেটাই চলে যাচ্ছে। কিন্তু আমি সেখানে ধরলাম 360 ডিগ্রি, আমি একটা আম 360 ডিগ্রি স্টাইলে ভিডিও করলাম, হুম, প্রোডাক্ট ভিডিও শুট করলাম। আমি কিন্তু সেটা সেখানে এইভাবে করে দিতে পারতেছি না। কারণ আচ্ছা। প্ল্যাটফর্মে হয়তো 360 ক্যাপাবিলিটি নেই। হুম, বেশিরভাগ ইউজই করে না। সে ওইটাকে কি জন্য বসাবে? ওই ধরনের সার্ভার বা ফাংশনালিটি সে রাখেই নাই। আচ্ছা। হইতে পারে। তো এরকম বিভিন্ন ফাংশনালিটি আমার যেগুলো প্রয়োজন হচ্ছে, অথবা আমি একটা ওই যে যদি ধরি রিয়েল এস্টেটের একটা ওয়েবসাইট তৈরি করলাম। ই-কমার্স বাদ দিলাম, রিয়েল এস্টেটে। রিয়েল এস্টেট খুবই দরকারি যে একটা প্যানোরামিক ভিউ লাগবে, একটা গার্ডেন ভিউ লাগবে। হুম, ভেতরে গিয়ে সে একটা কনফারেন্স রুমকে ঘুরায়, ঘুরায় দেখাচ্ছে। সে তো যদি এই ধরনের একটা স্পেসিফিক প্ল্যাটফর্মে চলে যায়, ওর বাইরে সে যেতে পারতেছে না। আবার যদি সে যায়, অনেকে আবার কিছু আছে, তারা কি করে কি ডিফল্ট কিছু ডিজাইন দিয়ে দিচ্ছে, এবং তারপরে যখন হচ্ছে এই ধরনের প্রয়োজন করতেছে, তখন আবার সে অ্যাড অন দিয়ে দিতেছে। আবারও তার এক্সট্রা কিছু, মানে টাকা পয়সা খরচ করে আবারও সেটাকে নিতে হচ্ছে। সেটা খরচ করে যে সে তার মনের মতো পাচ্ছে, ব্যাপারটা তা না। বিষয়টা হচ্ছে কি, ওইটাও সে একটা স্পেসিফিক ডিফল্ট ডিজাইনে রাখছে, যেই ডিজাইনের বা যে ফাংশনালিটিতে আমাকে চলতে হবে। কাস্টমাইজ সলিউশনে এটা হচ্ছে একটা সুবিধা। শুরু থেকেই সে ডেভেলপারের সাথে কথা বলতে পারতেছে। ওভারঅল একটা আইটি যে ম্যানেজার আছে তার সাথে তার রিকোয়ারমেন্টস শেয়ার করতে পারতেছে। হুম, সে শুনে ডিজাইনারকে বলতেছে মানে এই ইউএক্সটা কিভাবে হইতে পারে। ডেভেলপারকে বলতেছে সেটার জন্য কোন প্ল্যাটফর্মটা ভালো। সে অপশন পাচ্ছে যে আমি কি কম বাজেট হলে, বেশি বাজেট হলে কোন ধরনের প্ল্যাটফর্মে আমি যেতে পারি। হুম, সেই প্ল্যাটফর্মকে আমি কিভাবে পরবর্তীতে স্কেলেবল করতে পারি। যেকোনো ডেভেলপার কাস্টমাইজ যখন তার উপর তৈরি করতেছে, তার একটা স্কেলেবিলিটি চিন্তা করে যে ভবিষ্যতে আমি এটা বাড়তে পারি, তখন আমি যাতে এটাকে ইন্টিগ্রেট করতে পারি। understood. So we are talking about the step by step হ্যাঁ। escalation, right? তো So সেই domain- স্টেপে যদি আমরা ফেরত আসি, ইনিশিয়াল সেটআপে ডোমেইন হোস্টিং গেল, তারপরে মানে ওয়েবসাইট ডেভেলপমেন্টটা আমাদের গেল। হুম, এরপরে লাস্ট আরেকটা যেটা আছে যে বেসিক আইটি সাপোর্ট। হুম, সেটা হইতে পারে যে মানে বিভিন্ন ইমেইল সেটআপ করা, তার বিজনেস ইমেইলের প্রয়োজনে। হুম, ঠিক আছে? তারপরে তার সার্ভার কনফিগারেশন, বেসিক ট্রাবল শুটিং, এগুলো যদি প্রয়োজন হয়, রেগুলার বেসিসে যদি একটা ম্যালওয়্যার স্ক্যান করার প্রয়োজন হয়, ঠিক আছে? যত ভালোই থাকুক, অবশ্যই অলওয়েজ হচ্ছে কি এই ধরনের বেসিক আইটি সাপোর্ট সার্ভিসের প্রয়োজন আছে। ঠিক আছে? So এই জিনিসগুলো নিয়ে তার শুরু করতে হবে। সেকেন্ড স্টেপে যদি আমরা আসি, সেটা হচ্ছে গ্রোথ অ্যান্ড স্কেলিং আমরা যদি বলি। হুম, ঠিক আছে? এখানে যেগুলো থাকে যে অ্যাডভান্স লেভেল একটু চিন্তা করা, যে তার যে সে যেটা যখন শুরু করেছে, সেই সময় সে হয়তো একটা ছোট পরিসরে শুরু করেছে। অনেকে হয়তো ১ম থেকেই বড় পরিসরে করলো। কিন্তু আমি যদি ইন জেনারেল চিন্তা করি, সে তো একটা মানে তার ই-কমার্সটা তৈরি করছে হচ্ছে তার প্রয়োজনের বেসিসে। পরবর্তীতে সে হচ্ছে কি এই জিনিসটাকে আইটি ইনফ্রাস্ট্রাকচার গুলোকে আরেকটু বাড়ানো। যেমন তার সার্ভার যেটা ছিল, সে হয়তো ইনিশিয়ালি ধরে নিয়েছিল যে ধরলাম ১০,০০০ ইউজার তার ওয়েবসাইটে ভিজিট করতেছে। এখন সে যখন আস্তে, আস্তে স্কেল আপ করলো, তার মার্কেটিং ঠিক করলো, মানে আইটি সাপোর্ট এগুলো প্রপারলি মার্কেটিং শুরু করলো, হুম, তখন তার ভিজিটর স্বাভাবিক হিসেবে বাড়বে। সে যদি এসইও করায়, অটোমেটিক অর্গানিক গ্রোথ আসবে। তো তখন তার এই সার্ভার গুলোকে আস্তে আপগ্রেড করা, এ মানে স্কেলেবল করা। এরপরে যদি আসি যে অটোমেটেড কিছু সলিউশন নিয়ে আসা। যেরকম যে তার যে বিভিন্ন কাস্টমারকে হ্যান্ডেল করা বা ডিল করার যে বিষয়গুলো, ইনভয়েস জেনারেট করা, হুম, তারপরে রেগুলার যে তার ফিন্যান্সিং বা বাজেট এগুলোকে ঠিক করা। এগুলোকে যদি সে একটা অটোমেশন প্রসেসের মধ্যে নিয়ে আসতে পারে, তাহলে তার জন্য এই পুরো প্রসেসটা খুব ইজিয়ার হয়ে যাবে, এবং কম ম্যান পাওয়ারে সে বেশি কাজ বের করে নিয়ে আসতে পারবে। ঠিক আছে? আর আরেকটা যদি বলি যে রেগুলার অডিট করা এবং মনিটর করা।
এই সবকিছুই পসিবল, কিন্তু অডিট এবং মনিটরিং অবশ্যই প্রয়োজন। কারণ যে কোনো একটা ভুল হলে সাথে সাথে তাহলে সেই জিনিসটাকে ফিক্স করা পসিবল হবে। একটা ট্রাবল শুট অলওয়েজ করলে ওইটা মানে যে কোনো সমস্যা একটা যে কোনো সময় রাইজ করতেই পারে। অডিট এবং মনিটরিং থাকলে সেটার সমস্যাটা ফেস করবে না। আচ্ছা। আমি যদি একটু বলি যে মানে ঠিক গ্রোথের কোন স্টেজটাতে এই ধরনের সার্ভিসগুলোকে আইটি এনেবল সার্ভিসগুলোকে ইন্ট্রোডিউস করার দরকার পড়তে পারে? আই মিন সার্টেনলি কেউ যখন একটা পেজ খুলে বিজনেস করছে এবং দেখা গেল সে বুস্টিং টুস্টিং করে একটা সার্টেন অ্যামাউন্ট অফ তার আসছে, সে একা অথবা ২-৩ জন মিলে ম্যানেজ করতে পারছে। তখন কি এটা দরকার, নাকি মানে আরো একটু লার্জার স্কেলে গেলে এবং সেটা ঠিক কি ধরনের স্কেল আপের দিকে আগালে হয়তো এগুলো ইন্ট্রোডিউস করা দরকার পড়তে পারে বিজনেসে? আমি বলব যে এটা শুরু থেকে কিছু দিয়ে শুরু করে দেওয়া দরকার। ওই যে বললাম বিজনেস প্ল্যানিংটা যদি তার ঠিক থাকে এবং স্কেলেবিলিটি চিন্তা করে রাখে যে ভবিষ্যতে আমার বাড়বে, তাহলে সে ছোট করেও যেমন একটা ল্যান্ডিং পেজ দিয়ে সে শুরু করতে পারে। কারণ হচ্ছে ওই এই এখানে হচ্ছে যে বিষয়টা, সে যখন এটা নিয়ে বিজনেসটা শুরু করছে, obviously তার এখানে সে একটা ইনভেস্ট করতেছে অলরেডি। ঠিক আছে? এবং ইনভেস্টমেন্টটা তার আস্তে, আস্তে বাড়বে। যদি তার বিজনেস ভালো থাকে, প্রপারলি গ্রোথ যদি চিন্তা করা হয় এবং যত বাড়বে, মার্কেটিং সে যত করতেছে, শুরুতেই যদি তার একটা এস্টাবলিশমেন্ট বা আইডেন্টিটি প্রপার শুরু থেকে থাকে, তাহলে এটা তার এই বিজনেসটাকে স্কেল করতে পরবর্তীতে আরো হেল্প করবে। না হলে যদি ৩ মাস পরে শুরু করব মনে করি, যে সে ভাবলো যে একটা ফেসবুক পেজ করছি, সেখানে আমি মেসেজিং এর মাধ্যমে আপাতত সেল করতেছি। এটা ঠিক আছে, মানে শর্ট টার্ম এর জন্য এটা খুবই ভালো। হইতে পারে যে তার বাই মানে সেল করলেই হয়ে যাচ্ছে। কিন্তু লং টার্ম যদি আমরা বিজনেস প্ল্যানটা চিন্তা করি, সেখানে তার এই আইডেন্টিটিটা ৩ মাস পরে যদি শুরু করে, তখন আরো ৩ মাস লাগবে তার এস্টাবলিশ হইতে। অথবা ১-২ মাস তো মিনিমাম লাগবে মানুষের কাছে পৌঁছে দেয়। অথচ সে শুরু থেকেই যদি এটা রাখতো, মানুষের কাছে কিন্তু যখন তার প্রোডাক্ট সার্ভিস একবার যাওয়া শুরু করবে, এই আইডেন্টিটিটা থাকলে এটা তার মাথার ভিতর ঢুকে যাবে যে আমার এই সার্ভিসটা লাগলে আমার ওর কাছে যেতে হবে। ঠিক আছে? এইজন্য শুরু থেকে ছোট করে হলেও ল্যান্ডিং পেজ দিয়েও যদি সে একটা সার্ভিস রাখতে পারে, হতে পারে সে মেসেজিং এ রাখলো, কিন্তু এখানে তার ওয়েবসাইটের অ্যাড্রেসটা থাকলো, তার ইমেইলটা থাকলো। এগুলো হচ্ছে তার আইডেন্টিটি। কেউ যখন একটা চিন্তা করবে, মনে করলাম একটা পেজের মানে ওয়েবসাইটে একাধিক প্রোডাক্ট আছে, ১০ টা প্রোডাক্ট নিয়ে এসে রাখছে এবং একটা রান করছে একটা প্রোডাক্টের জন্য, যে প্রোডাক্টটা বেশি চলে। এখন যদি হোম অ্যাপ্লায়েন্স হয়, সে একটা হোম অ্যাপ্লায়েন্সের আন্ডারে সে একটা ধরলাম ক্লিনিং ডিভাইস অথবা যে কোনো ধরনের ক্লিনিং ডিভাইস একটা সে সেল করতেছে। এখন এটা যখন একবার মানুষের কাছে পছন্দ হবে, অবভিয়াসলি সবসময় তো সব ধরনের অ্যাপ্লায়েন্স প্রয়োজন নাই, কিন্তু পরবর্তীতে তার যখন একবার ভালো লাগবে এবং ইউজার রিভিউটা ভালো থাকবে, অবভিয়াসলি সেই এই যে ওয়েবসাইটটা পাচ্ছে, যখন প্রয়োজন মনে করবে সে ওই ওয়েবসাইটে চলে যাবে আরো জিনিস কাছাকাছি খুঁজতে। আমরা কি করি, একটা মোবাইল ভালো লাগছে, একবার কারোর কাছে রিলায়েবল মনে হয়েছে যে তার কাছে আমি একটু কমে পাইতে পারি বা ভালো পাইতে পারি এবং যে কোনো সময় সাপোর্ট পাইতে পারি, অবভিয়াসলি আমি আরেকটা মোবাইল কিনতে গেলে, ল্যাপটপ কিনতে গেলে আমি তার কাছে আগে যাই, একবার খোঁজ নেই যে কি অবস্থা, কত মানে এখনকার কি কি অ্যাভেলেবল আছে, কি বাজেট আছে। ঠিক আছে? পরে গিয়ে অন্যদের কাছে আবার খোঁজ নেই একটু করার জন্য। তো এই জিনিসটা হচ্ছে ইনিশিয়াল থাকার খুবই সুবিধা। তো আমরা হচ্ছে ইনিশিয়াল সেটআপ আর গ্রোথ স্কেলিং নিয়ে কথা বললাম। এখন লাস্টে অ্যাডভান্স সাপোর্টের মানে অ্যাডভান্স লেভেলে যদি আমরা সাপোর্ট অপটিমাইজেশনের কথা ভাবি, যে এগুলো তো সব থাকলো, কিন্তু আরো কিছু অ্যাডভান্স লেভেলে তখন আমরা কি করব? যখন আমরা এগুলো সবই মেইনটেইন করতে পারতেছি, তখন কি আমাদের হচ্ছে 24/7 একটা আইটি সাপোর্টের মানে ব্যবস্থা চেষ্টা করা। যে থাকতে পারে ওই আইটি সাপোর্টটা হতে পারে। আইটি সাপোর্টে সেক্ষেত্রে মানে মেইনটেনেন্স, অডিট, মনিটরিং এটা হচ্ছে এবং রেগুলার ব্যাকআপ। ঠিক আছে? কারণ যেকোনো মুহূর্তে যখন আমরা কি চিন্তা করতেছি, ওয়েবসাইটে আচ্ছা। ওয়েবসাইট হতে পারে, সেটা পেজ হইতে পারে, তার অ্যাড অ্যাকাউন্ট হতে পারে। কারণ আমরা কি দেখেছি, মানে শুধু যে ওয়েবসাইট ব্যাপারটা তা না। প্রপার মেইনটেন্যান্স এর কাজ হচ্ছে যে অ্যাড অ্যাকাউন্ট হঠাৎ করে ডিসেবল হয়ে গেল কোন একটা কারণে, কোন একটা ভুলের কারণে, কন্টেন্টের কারণে অথবা একটা অন্য যে কোনো কারণে হতে পারে, অথবা প্রপারলি হয়তো অ্যাড অ্যাকাউন্টে যে কার্ড ইউজ করা হচ্ছে সেখান থেকে প্রপারলি কাটতেছে না, ইনসাফিসিয়েন্ট ফান্ড দেখাচ্ছে, সব ঠিক থাকা করো। এটা আমরা প্রায় মানে বিভিন্ন জায়গায় খেয়াল করি। ঠিক আছে? তো যখন 24/7 আমরা একটা মেইনটেন্যান্স বা সাপোর্ট একটু থাকতেছে, সে রেগুলার এটা চেক করতে পারতেছে, ডিজেবলের সাথে সাথে সাপোর্টে কথা বলতে পারতেছে অথবা এজেন্সির সাথে কথা বলতে পারতেছে। ঠিক আছে? তারপরে যদি কোনো অন্য কোনো সাপোর্ট লাগে, ধরলাম সেটা হতে পারে যে ব্যাকআপ নেওয়া। তার যদি ব্যাকআপ থাকে, এনি টাইম যদি সেটা ডাউন হয়ে যায় বা কোনো ধরনের ভাইরাস ঢুকতে পারে, মানে ধরলাম যে ট্রেনিং স্টাফ আছে অথবা কম্পিউটার দিয়ে সে চালাচ্ছে, এগুলো তো কোনোভাবে ভাইরাস ঢুকেছে,
বাই হুক অর বাই ক্রুক, বাট সেটাকে সাথে সাথে যে রিস্টোর করা, এই জিনিসগুলো যখন আমার 24/7 একজন থাকবে বা একটা মেনটেন্স সাপোর্টের সিস্টেম থাকবে, তখন আমি এটা মেনটেন করতে পারতেছি, কখনোই আমার বিজনেস ডাউন হবে না। এর বাইরে যে আরেকটা রিলিভেন্স বলতে পারি যে ডিজাস্টার রিকভারি প্ল্যান আমাদের চিন্তা করতে হবে, ঠিক আছে? যে কোনো মুহূর্তে ডিজাস্টার হতে পারে, এটা ইনফ্রাস্ট্রাকচারও হতে পারে। নর্মাল যে আমাদের স্টোর আছে ট্রেডিশনাল সিস্টেমে যদি বলি, একটা ভূমিকম্প হলো, সেখানে একটা সমস্যা হতে পারে, বা রাস্তাঘাটে একটা সমস্যা হলো, স্টোরে একটা মানে যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে, অথবা স্টাফ আসলো না যে কোনো সময়, তো তখন তো আমাদের চালাইতে হবে, ঠিক আছে? অথবা কাস্টমার কোনো একটা ভুল করে কোনো কিছু একটা ভেঙে ফেললো, তো ট্রেডিশনাল সিস্টেমেই হয়, এই ধরনের সিস্টেমে তো আরো হইতে পারে। কিন্তু এটার সুবিধা কি যে যেকোনো সময় এই ব্যাকআপ বা রেগুলার মেইনটেন্যান্স, রেগুলার যদি সাপোর্ট থাকে এবং ব্যাকআপ ঠিকমতো রাখা যায়, রেগুলার যদি আমরা ম্যানুয়াল স্ক্যান এগুলো করতে পারি, তাহলে কি অনেক ডিজাস্টার আমরা প্রিভেন্ট করতে পারি, এবং ডিজাস্টার যদি হয়েও যায় সেটা থেকে আমরা রিকভার করতে পারি ইনস্ট্যান্টলি, ঠিক আছে? তো ডাটা লস যত কম করা যায় সেটা হচ্ছে গিয়ে একটা বিজনেসের টার্গেট ক্লাস পর্যন্ত হইতে হয়। এরপর যদি আসি যে অ্যাডভান্স ফাইল প্রোটোকল মেইনটেইন করা বা সিকিউরিটি সিস্টেমটাকে আরেকটু অ্যাডভান্স লেভেলে কিভাবে নেওয়া যায়, যেরকম যেই যারা ট্রেনে স্টাফ আছে অথবা যারা ম্যানেজ করতেছে বা মনিটর করতেছে, তাদের মাল্টি ফ্যাক্টর অথেন্টিকেশন আমরা এনাবল করতে পারি, যাতে করে যে যেই ঢুকুক মানে সেম ইউজার পাসওয়ার্ড আরেকজন পাইলেও যাতে না ঢুকতে পারে, ঠিক আছে? এর বাইরে হচ্ছে যে ইন্ট্রুশন ডিটেকশন আমরা যেটাকে বলি, বা ম্যালওয়্যার স্ক্যানার, যে কোনো সময় কেউ যদি হ্যাক করার অ্যাটেম্প্ট করা হয়, বা প্রচুর বট এখন আছে যেগুলো হচ্ছে রেগুলার বেসিসে আছে, মানে ভিজিট করে যে কোনো ধরনের লিকেজ ট্রাই করে যে কোনো ধরনের ভালনারেবিলিটি আছে কিনা সেটার মাধ্যমে সে ডাটাগুলোকে ব্রিচ করবে অথবা ওয়েবসাইটে ঢুকবে, এটাকে হ্যাক করবে। আরেকটা কমন বিষয় আছে, যেরকম আমরা এই যে বিশেষ করে ল্যান্ডিং পেজ বেসড বা এসএমই যে বিজনেস ওনার আছে, তাদের ক্ষেত্রে আমরা দেখছি যে মানে ফেক কল করা, Fake order। সেটা হ্যাঁ ফেক অর্ডার দেয়া, আহ, অথবা যদি পজিটিভও ভাবে যে অনেক বয়স্ক মানুষ যারা আছে তারা অনেক সময় অর্ডার করলে একাধিকবার হয়ে যায়। এখন এটা যখন ওই অ্যাড অ্যাকাউন্ট বা এগুলোর ক্ষেত্রে চিন্তা করি আমরা, তখন কি কস্ট পার রেজাল্টটা বাড়িয়ে দিচ্ছে। তো এগুলো হচ্ছে কি যদি আমরা অ্যাডভান্স লেভেলে এই ধরনের সিকিউরিটি সিস্টেম ইমপ্লিমেন্ট করা যায়, তখন এগুলো মানে প্রিভেন্ট করা পসিবল। সম্পূর্ণ হয়তো সবসময় পসিবল হচ্ছে না, বা যতটুকু মিনিমাইজ করা যায় ডিজাস্টারটাকে, সেটাকে চেষ্টা করা, ঠিক আছে? সেটার জন্য আইপি ব্লক করা, এসএমএস এসএমএস এর মাধ্যমে রিঅথেন্টিকেশনের চেষ্টা করা, ঠিক আছে? যে অর্ডার কনফার্মেশন, এই ধরনের বিভিন্ন ভাবে সিকিউরিটি ইমপ্লিমেন্টেশন মানে এগুলো রাখতে হবে। এই তিনটে স্টেজ হচ্ছে যদি আমরা ধরি যে একটা প্রপার অনলাইন বিজনেসে আইটি সাপোর্ট হিসেবে দেওয়ার জন্য স্টেপস আমরা চিন্তা করতে পারি। যদি আমরা একটু মানে কিছু পার্টিকুলার টপিক দিয়ে ধরি, মানে একটা যখন অনলাইন বিজনেস গ্রোথের দিকে যাচ্ছে, তার কিছু কিছু স্টেপের মধ্যে যে ক্রুশাল ব্যাপারগুলো থাকে এগুলো আসলে একটু এনশিওর করার দরকার পড়ে। সেখানে আসলে হেল্প লাগে, হয়তো টেক সাপোর্টের হেল্প লাগে, ম্যান পাওয়ারের হেল্প লাগে, অন্যান্য জিনিসের। আমরা যদি বলি যে জেনারেটিং ট্রাফিক, ইটস আ ভেরি ইম্পর্টেন্ট থিং, রাইট? সো এই যে ট্রাফিকটাকে জেনারেট করা, বি ইট অন সোশ্যাল মিডিয়া পেজ, বি ইট অন ল্যান্ডিং পেজ অর ওয়েবসাইট, এই ট্রাফিক জেনারেশনের ক্ষেত্রে এবং এই ট্রাফিকটাকে ভিজিটর থেকে কাস্টমারে কনভার্ট করা, সো এই ট্রাফিক জেনারেশন এবং এই ট্রাফিক জেনারেশনটাকে ভিজিটর থেকে কাস্টমারে কনভার্ট করা বা ক্লায়েন্টে কনভার্ট করা, এই জায়গাটাতে আসলে আইটি রিলেটেড কি ধরনের সাপোর্টটা আসলে এখানে ইন্ট্রোডিউস করাটা জরুরি? এখানে হচ্ছে যে আমরা মিড লেভেলে বা অ্যাডভান্স লেভেলে গ্রোথ স্কেলেবিলিটির সময় এটা খুবই প্রয়োজন হয়ে যাচ্ছে। সেটা কি যে আমরা পেইড মার্কেটিং তো করতেছি মানে রাইট টার্গেট অডিয়েন্স বা এদেরকে রিচ করার জন্য, কিন্তু এটা তো আসলে সাস্টেইনেবল না, কারণ এটা যখন অফ হয়ে যাচ্ছে তার মানে কি বিজনেস অফ হয়ে যাবে, ঠিক আছে? একটা স্টোর, ট্রেডিশনাল স্টোরের যেমন সমস্যা আছে সুবিধাও আছে, স্টোরের মতো থাকতেছে সবসময়, সবাই জানে, হ্যাঁ সবাই জানে এখানে আছে, এটা থাকবে, বিশেষ কোনো সমস্যা না হলে ওটা, বিশেষ করে যখন প্রয়োজনটা হয় মানুষ জানে যে কই যেতে হবে, কোথায় লোকাল স্টোরে অনেক বড় একটা সুবিধা, রাইট? সো ওই যে ওইখানেই যে সাস্টেনেবিলিটি ইজ ওয়ান থিং, কস্ট ইফেক্টিভনেস একটা বড় জিনিস। শুরুতে মনে হয় না যে তেমন কস্টটা লাগে, রাইট? অনলাইন এসে যে ট্রাফিক আনাটা হয়তো ইজিলি হয়ে যাবে, বাট একটা সার্টেন অ্যামাউন্টের পরে আসলে ট্রাফিক আনতে গেলে যে পরিমাণ হিউজ কস্টটা এখানে যায় মিডিয়া বাইং বা অন্যান্য পেইড মার্কেটিং এ, তো সেই জায়গাটাতে আসলে আইটি যে এনাবেল কি ধরনের সার্ভিসগুলো, কি ধরনের সাপোর্ট দিতে পারে, এই চ্যালেঞ্জগুলোকে দূর করার জন্য। এই ক্ষেত্রে হচ্ছে এই যে পেইড মার্কেটিং এগুলো দিয়ে হচ্ছে বিজনেস শুরু করা যেতে পারে, কিন্তু লং টার্মের জন্য আস্তে আস্তে এই যে ধরনের ল্যান্ডিং পেজ, ই কমার্স ওয়েবসাইট এদিকে চলে আসতে হবে, তাতে তার একটা আইডেন্টিটি এস্টাবলিশ হয়, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে তাকে এসইও তে
দিকে একটু ঝুঁকতে হবে। সার্চ ইঞ্জিন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এবং সার্চ ইঞ্জিন মার্কেটিং এসইএম যেটাকে আমরা বলি, যে অপটিমাইজেশনও করতে হবে। অপটিমাইজেশনটা কি নিজের ওয়েবসাইটের, ঠিক আছে, ওয়েবসাইটে কেমন ভাবে তৈরি করা, বিভিন্ন যে কন্টেন্ট লেখা, রেগুলার বেসিসে পোস্ট করা, প্রোডাক্ট গুলোকেও সেভাবে অপটিমাইজ করা, ইভেন শুধু প্রোডাক্ট বলে না, প্রোডাক্টের যে ছবিগুলো আছে সেগুলোকেও অপটিমাইজ করা। ইমেজ রেজাল্টেও কিন্তু বিভিন্ন রকমের রেজাল্ট চলে আসে। আমরা যদি গুগল ইমেজে গিয়ে সার্চ দিই যে আসুসের র্যাম বা ল্যাপটপ, অবভিয়াসলি কোনো একটা ইমেজ সামনে আসতেছে, আর একটা ইমেজ পেছনে চলে যাচ্ছে, তাহলে সেম আসুস ল্যাপটপের একটা ছবি, একটা পেছনে একটা সামনে কেন? কারণ হচ্ছে যে ইমেজের অপটিমাইজেশন আছে, শুধু যে কন্টেন্টের অপটিমাইজেশন তা না, অন সাইট অপটিমাইজেশন আছে, অফ সাইট, তারপর ব্যাক লিঙ্কিং করা বিভিন্ন সাইটগুলোর সাথে, এভাবে করে বিভিন্ন জায়গা থেকে এই ট্রাফিক গুলাকে আস্তে আস্তে কনভার্ট করে নিয়ে আসেন। আর শুধু কনভার্ট করে নিয়ে আসলেই হবে না, সাথে তাদেরকে কিভাবে করে কাস্টমারে কনভার্ট আমরা করতে পারি, সেই জায়গাতে কিরকম ওই যে অ্যানালিটিক্স, ঠিক আছে, আমরা যখন অ্যানালিটিক্স গুলোকে ইউজ করতেছি, প্রপারলি দেখতেছি যে যারা ট্রাফিক মানে ক্লায়েন্ট ট্রাফিক হিসেবে আসছে তারা আসলে কোথায় আছে, কোন জায়গাটা দেখতেছে, কোন জায়গা থেকে খুব দ্রুত বের হয়ে যাচ্ছে, এগুলো সবকিছু কিন্তু এখন অ্যানালিটিক্সে দেখা পসিবল। যে একটা পেজের এই অংশটাতে এই ছবিটা মানুষ বেশিক্ষণ দেখছে, অথবা এই প্রোডাক্টটা বেশি অর্ডার হচ্ছে, ঠিক আছে, এই প্রোডাক্টটা আরেকটা প্রোডাক্ট যে অর্ডার হচ্ছে কিন্তু কনফার্ম হচ্ছে না, ফোন দিলে দেখা যাচ্ছে। তা মানে এইসব যখন আমরা অ্যানালিটিক্স এর মাধ্যমে বের করে নিয়ে আসতে পারবো, তখন কি আমরা বুঝতে পারতেছি কোন লোকেশন থেকে কে আসতেছে, কি করতেছে, তার বিহেভিয়ার কি, ইউজার বিহেভিয়ার আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে। এগুলোকে ইউজ করে আমি হচ্ছে কি আমার মার্কেটিংটাকে তখন কাজে লাগাবো। সোশ্যাল মার্কেটিং হোক, সেটা অর্গানিক মার্কেটিং হোক। অর্গানিক মার্কেটিং কি কিছু সব যে পেইড মার্কেটিং হইতে হবে তা না, এর বাইরেও কিন্তু অনেক ধরনের মার্কেটিং আছে, যেরকম ইমেল মার্কেটিং হইতে পারে, যেগুলো এসএমএস ক্যাম্পেইন হইতে পারে, লিঙ্কডইনে মার্কেটিং হইতে পারে। সবকিছু যে সব ধরনের মানে ই কমার্সের জন্যই তা না, আমরা ওভারঅল বলতেছি যে একটা সার্ভিসের জন্য এই লিঙ্কডইন কিন্তু দেশের বাইরে প্রচুর পপুলার, আমাদের এখানে আস্তে আস্তে গ্রোথ হচ্ছে, মানে প্রচুর অ্যাওয়ারনেস আসতেছে, প্লাস মানুষজন লিঙ্কডইন মার্কেটিং থেকে ইউজ করতেছে। আমরা যখন এখানে একটু সরি হ্যাঁ, sure. আমরা যখন ক্লায়েন্ট নিয়ে ডিল করি, স্পেশালি নর্থ আমেরিকান মার্কেটে, Alright. they talk about LinkedIn marketing and they precisely emphasize on the organic LinkedIn marketing, Right. and the strategy of organic LinkedIn marketing, right? So that's the thing. I mean, how we can implement organic marketing in social media platforms in Bangladesh? যদি এটা একটু জিজ্ঞেস করবো। সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ হ্যাঁ এখানকার একটু অ্যাওয়ারনেস একটা বড় বিষয়। অ্যাওয়ারনেস অবভিয়াসলি বিল্ড আপ করতে হবে আস্তে আস্তে, যে লিঙ্কডইন মার্কেটিং বা অর্গানিক মার্কেটিংটাকে যে আমরা কাজে লাগাইতে পারি এবং মানুষের কাছে পৌঁছাইতে পারে, এটাকে মানুষকে বোঝানো। বাংলাদেশে কিন্তু একটা কমন ধারণা আছে যে লিঙ্কডইন মার্কেটিং অনেক কস্টলি এবং এটা আসলে এটা আমাদের জন্য না, এরকম একটা ধারণা। মানে এটা কি আসলে কি মানে খুব যৌক্তিক মনে হচ্ছে মানে আমরা যে কাজ করে আসছি সেখান থেকে, নাকি মনে হয় যে এখানে আসলে একটা ওয়ে আউট আছে, যে স্পেশালি অর্গানিক্যালি এটাকে ডিল করার লিঙ্কডইনে? কারণ ইটস বাংলাদেশের সব বড় পপুলেশন লিঙ্কডইনে ইনভলভ আছে রেগুলারলি, টু সাম এক্সটেন্ট সেটা আমরা নেইবারিং কান্ট্রিগুলো চাইতে বেশি, আমরা যদি রেগুলার এঙ্গেজমেন্ট ধরি লিঙ্কডইনে বাংলাদেশের ক্ষেত্রে। সো না, লিঙ্কডইন মার্কেটিংটা ফ্রি ভার্সনও আছে, ওদের তো পেইড ভার্সনও আছে, এবং সেটা শুধু পেইড মার্কেটিং বলে না, ওদের হচ্ছে বিভিন্ন সার্চ করতে গেলেও ঠিক আছে একটা লিমিটেশন আছে, যে পরিমাণ আমরা সার্চ করতে পারবো, বা রিলেভেন্ট যেই মানুষ আছে কোন কোন সেক্টরে আছে, কোন ক্যাটাগরিতে আছে, কোন গ্রুপে আছে, এগুলো সার্চ করতে গেলে একটা লিমিটেশন আছে। কিন্তু লিমিটেশন আছে তার মানে এই না যে তাকে সার্চ করা যাচ্ছে না বা খুঁজে বের করা যাচ্ছে না। এই অর্গানিক মার্কেটিংটাকে আমরা ওইখানে ইউজ করতে পারি, ঠিক আছে। এটা ডিপেন্ড করে আসলে যে আমরা কোন ধরনের সার্ভিস দিতে যাচ্ছি। ই কমার্স বা ছোট বিজনেসের ক্ষেত্রে হতে পারে যে লিঙ্কডইন মার্কেটিং তাদের জন্য একটু কস্ট ইফেক্টিভ হয়ে যায়, বা কস্ট ইফেক্টিভ না মানে কস্টলি হয়ে যায় তাদের জন্য, ঠিক আছে। কিন্তু সে যখন স্কেলেবল করতেছে এবং বড় লেভেলে যাচ্ছে, আর বিশেষ করে অন্যান্য সার্ভিস যারা দিচ্ছে, ধরুন একটা সফটওয়্যার সলিউশন সার্ভিস দিচ্ছে, অথবা টিভিসি ওবিসি যারা বানায় একটা এজেন্সির জন্য, তাদের জন্য, অথবা একটা কোম্পানি তার ব্র্যান্ডিং করতে চাচ্ছে, ঠিক আছে। তো এই ধরনের বেসিস তখন হচ্ছে এই লিঙ্কডইন মার্কেটিং খুবই কাজের, কারণ লিঙ্কডইন মার্কেটিং অনেকটা প্রফেশনাল। সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়াতে প্রচুর মানুষ, মানে যে কোনো ধরনের র্যান্ডম মানুষ এখানে থাকতেছে। আমাদের এখানে যেমন ফেসবুকটা বেশি পপুলার, এক এক দেশে এক এক রকম। বাইরে ফেসবুকটা আগে কম পপুলার ছিল, ইদানিং আবার একটু পপুলার হচ্ছে, ঠিক আছে। এর বাইরে অন্যান্য বিভিন্ন মার্কেটিং যেমন ইনস্টাগ্রাম আছে, টিকটক আছে, ঠিক আছে, এগুলো আবার বাইরে প্রচুর চলে। ফেসবুকেও এখন বাইরে পপুলার হচ্ছে। তো এগুলোও যদি আমরা চিন্তা করি, এখানে হচ্ছে র্যান্ডম প্রচুর ধরনের মানুষ আছে,
সুবিধা যেমন আছে যে প্রচুর মানুষ এখানে এঙ্গেজ, সুতরাং আমরা মার্কেটিং করতে পারবো। অসুবিধা হচ্ছে রাইট টার্গেটিং, মানে কাস্টমারটাকে খুঁজে বের করা, এবং এর পেছনে বেশ একটা ভালো কস্টিং চলে যায়, ঠিক আছে? আর যদি অর্গানিক্যালি আমরা করতে পারি একটু সময় দিয়ে লিঙ্কডইন মার্কেটিং বা এগুলোতে, তখন আমরা করতেছি কি যে আমার এই ধরনের এই সার্ভিসটা ধরি আমি একটা সফটওয়্যার সলিউশন নিয়ে আমরা কাজ করব, বা এই সার্ভিসটা যে দেয় তার জন্য আমরা মার্কেটিং এর কাজ করতেছি, তাহলে সে কি করতেছে এই ধরনের সলিউশন যা লাগতেছে, যেহেতু কম্পারেটিভলি প্রফেশনাল মানে লিঙ্কডইন মার্কেটিং এর জায়গাতে, এবং সবাই এখানে মোটামুটি যারা বুঝে জানে তারাই বেশি এখানে থাকতেছে, তো আমরা সেই মানুষগুলোকে খুঁজে বের করতে পারি, কারণ র্যান্ডম মানুষ কম ওখানে। তো লিঙ্কডইন মার্কেটিং এ সেক্ষেত্রে অর্গানিক গ্রোথের জন্য আমাদেরকে অবভিয়াসলি এটা প্রফেশনাল মানুষ যেহেতু এখানে বেশি, ঠিক আছে, সো আমাদেরকে খুবই টার্গেট বেসড প্ল্যানিং করে সেখানে মার্কেটিংটা করতে হবে, ঠিক আছে। ইভেন পেইড ভার্সনের বাইরেও অর্গানিক্যালিও যেটা আমরা করতে চাই, যে রাইট টার্গেট মানে আমরা অ্যাকচুয়ালি কার কাছে পৌঁছাইতে চাই সেটা সেট করা, সেই ধরনের সেভাবে করে সার্চ করে তাদের গ্রুপ বা তাদের কমিউনিটি যদি থাকে, অথবা তাদের এই ধরনের পোর্টফোলিওদের সাথে কারা মিলে তাদেরকে মানে তাদের প্রোফাইলটা খুঁজে বের করা, ঠিক আছে। দেন সেই প্রোফাইলগুলোতে আমরা হয়তো ভিজিট করে সেখান থেকে তাদেরকে পার্সোনালাইজড ইমেইল করতে পারি, তাদের সাথে কানেক্ট হতে পারি, তাদের কি ধরনের ইন্টারেস্ট আছে সেগুলোর সাথে কানেক্ট হওয়া, কারণ অবভিয়াসলি তারা ওই প্রফেশনাল, তারা যদি ইন্টারেস্ট ফিল না করে তাহলে সেটার সাথে তারা নিজেদেরকে কানেক্টেড ফিল করবে না। সো একই অ্যালাইনমেন্টে যাওয়া, তাদেরকে পার্সোনালাইজ মেল করা, সেটা সার্ভিস বেস হইতে পারে, সেটা প্রোডাক্ট বেস হইতে পারে, ঠিক আছে। এরকম ভাবে আমরা একটা অর্গানিক মানে চ্যানেল তৈরি করার সুযোগ আছে, এবং এই চ্যানেলটা খুবই সাস্টেনেবল। পেইড মার্কেটিং করতে পারলে এটা হচ্ছে সুবিধা, এটা স্কেলেবল করা পসিবল তখন, যে আমরা প্রচুর পরিমাণে এই ধরনের খুঁজে বের করতে পারতেছি এবং মানুষের সাথে কানেক্ট হওয়ার সুযোগ হচ্ছে। কিন্তু ফ্রি ভার্সনেও কিন্তু সেটা মানে করা পসিবল, যদি প্রপার ক্যাম্পেইন সেটআপ, মাইন্ডসেট এবং প্ল্যানিংটা থাকে। একটু জাস্ট আমি এসইওর ব্যাপারটাতে বলতে চাই যে মানুষ যতটা বেশি পেইড মার্কেটিং এর দিকে ফোকাসড, বা পেইড মার্কেটিং ইজ নট চিপ, উই অল নো, মানে এটা যদি মেটা প্ল্যাটফর্ম হয় আমাদেরকে প্রচুর পরিমাণে খরচ করতে হবে পেইড মার্কেটিং এ। প্রত্যেকটা বিজনেসকে, একটা মিড রেঞ্জ বিজনেসে কিন্তু হিউজ পরিমাণ মানে ডলার বলি বা সেটা টাকার ব্যাপারে খরচ করে। সো বাট ওয়াই নট পিপল আর মুভিং টু এসইও অ্যাজ মাচ দে আর মুভিং টু পেইড মার্কেটিং বাংলাদেশ, এবং আসলে সেখানে আর দে আর মিসিং এনিথিং হিয়ার? এখানে যেটা হচ্ছে আমার কাছে যেটা মানে দেখি যে বেশ ফেসবুকের যে অ্যাড মার্কেটিংটা কম্পারেটিভলি এখানে একটু মানে কম কস্টের, এবং মানে কস্ট পার রেজাল্টটা তাদের কম। বাইরে কিন্তু এটা হিউজ পরিমাণ, একটা কস্ট পার রেজাল্ট বের করতে মানে প্রচুর পরিমাণে খরচ করতে হয়। এখানে সেটা কম্পারেটিভলি কস্ট, এবং ইদানিং কালে বাড়তেছে, যে কারণে বিভিন্ন রকমের কনসার্ন এগুলো মানে আসা শুরু হয়েছে। কস্ট পার রেজাল্ট প্রচুর বেড়ে যাচ্ছে এখন। অ্যাড দিয়ে মানে যে পরিমাণ অ্যাড দিয়ে তাদেরকে সেল টানতে হয়, তাতে দেখা যায় দিয়ে মানে রেখে টেখে কোনো প্রফিটই আসলে থাকে না। এগুলো ফেসবুকে নিজেও হচ্ছে আস্তে আস্তে জিনিসটাকে অন্যান্য জায়গার সাথে সিনক্রোনাইজ করতেছে। সো দিন শেষে দেখা যাচ্ছে লাখ মানে সেল হচ্ছে 5 লাখ টাকা, 10 লাখ টাকা, অ্যাড বাজেটে চলে যাচ্ছে 5 লাখ টাকা, এই 10 লাখ টাকার মধ্যে আদার্স সবকিছু বাদ দিয়ে হয়তো দেখা যায় যে হয়তো 50,000 টাকা। তারপরে দেখছি আগে যেটা 50,000-এর যে রেজাল্টটা পেতো, এখন হয়তো 1 লাখ 1.5 লাখেও সেটা চলে যায় অনেক জায়গায়। মানে কোথাও যদি 30 সেন্ট একটা রেজাল্ট পেতো, এখন হচ্ছে কি $2 অনেক জায়গায় চলে যায়, ইভেন অনেক জায়গায় আমরা দেখেছি $5 পর্যন্ত চলে যায়, ঠিক আছে, যেটা হচ্ছে কি কয়েক গুণ বেড়ে যাচ্ছে। মানে 2023-এর সময়ে আমরা যেগুলোতে রেজাল্ট এনে দিতাম বা আমাদের খরচ যেত যেরকম, সেগুলোতে যদি বলি যে 80 সেন্ট আর 1.2 সেন্ট, মানে $1.20 মধ্যে, মানে সেগুলো এখন ইজিলি $2 উপরে চলে গেছে। মিনিমাম $2 মানে শুরু থেকে একটু ভালো থাকে যারা স্টার্টআপ বিজনেস বা শুরু করছে একটা অ্যাকাউন্ট, তাদের ক্ষেত্রে আমরা দেখি যে এটা শুরু হয় এবং অ্যাকচুয়ালি সেটা টেস্টিং ফেজও, কিন্তু যখন সেটা একটু স্টেবল হয়ে যায় তখনই কিন্তু এই কস্ট পার রেজাল্টটা বেড়ে যায়। স্টিল মানুষ কেন মানে মোর এন্ড মোর শুধু ডলারেই আরো টাকা ঢালছে, মানে পেইড মার্কেটিং এ টাকা ঢালছে? এটা কি আসলে মানে তাদের প্রপার আসলে মার্কেটিং এর যে স্ট্র্যাটেজি সেটার অভাবের কারণে, নাকি মানে এখানে যে অর্গানিক্যালি যে এসইও বা আদার্স যেগুলো যে আসলে যে বেনিফিটটা সেটা ভিজুয়ালাইজড হয় নাই দেখে তারা বুঝতে পারছে না? এখানে একটা বিষয় যে মার্কেটিং এর রেজাল্টটা খুব সহজে সামনেই দেখতে পাচ্ছি ইনস্ট্যান্টলি পেইড মার্কেটিং এ। পেইড মার্কেটিং তো সে মনে করতেছে যে এটাতেই আজকে ভালো করলাম, রাতের মধ্যে রেজাল্ট ইনস্ট্যান্ট একটা সেলস আসতেছে বা কিছু একটা হচ্ছে। কিন্তু এসইওর বিষয়টা হচ্ছে এটা তো অর্গানিক, লং টার্ম বেনিফিট হিসাব করলে, এবং লং টার্ম বেনিফিট একই সাথে আবার এটা আসতেও একটু সময় লাগে,
ঠিক আছে? এই যে মানে একটা ভালো এসইও যদি আমরা করতে চাই, অন পেজ এসইও হোক, মানে ওভারঅল ফুল একটা এসইও করতে চাই, তাহলে সেটাকে তাকে ৩ মাস থেকে ৬ মাস একটু সময় দিতে হবে। এটা একটা মানে লং টার্ম কিন্তু গ্র্যাজুয়াল প্রোগ্রেস, এবং এটা সাস্টেইনেবল, যেটা অলওয়েজ থাকবে। কিন্তু বেশিরভাগই মানে যেটা হচ্ছে একটু ধৈর্য রাখাটা সবার জন্য পসিবল হয়ে ওঠে না। সেটা বিজনেস নেচারের কারণে হতে পারে, অথবা তার আন্ডারস্ট্যান্ডিং এর কারণে হতে পারে। আরেকটা বিজনেস হচ্ছে যে মানে এটা আমিও আসলে মানে করতে চাই, মানে যদি আমরা দেখি, বাট সিন্স ইউ আর লিডিং অ্যান এসইও টিম, আমি জানি যে এসইও টিম একটা লিড করা হচ্ছে তোমার আন্ডারে। এখানে তোমার কাছ থেকে আমি জানতে চাই যে ধরো যে অনেকেই মনে করে যে না আমার প্রোডাক্টটা বা আমার সার্ভিসটা বা আমাকে গুগলে এরকম খুঁজতে যাবে না, সো এসইও করে লাভ নেই, মানে ইজ ইট ট্রু অ্যাকচুয়ালি? আর তাছাড়া এসইও তো শুধু মানে গুগল প্ল্যাটফর্মে হয় না, এখন ইউটিউব চ্যানেলের উপর এসইও হয়, তাই না? মানে কন্টেন্ট তো আমরা হরহামেশাই তৈরি করি অ্যাড রান করার জন্য বা এসের জন্য, সেগুলো কিন্তু ইউটিউব চ্যানেলে আপলোড করে দেওয়া যায়। সো এই যে এটা কি আসলে একটা ব্ল্যান্ডার, মানে এখন বর্তমানে এসইওর যে কাজগুলো করা হচ্ছে, মানে তোমাদের যে প্রজেক্টগুলো আছে ইউটিউব নিয়ে, ইউটিউব চ্যানেলের যে এসইও প্রজেক্টগুলো অথবা গুগলের প্ল্যাটফর্মে যে মানে প্রজেক্ট, মানে হোয়াট ইউ আর ওয়াচিং অ্যাকচুয়ালি, মানে এই জায়গাটাতে আসলে কি ব্যাপারটা তাই যে মানুষ আসলে খুঁজতে যায় না, নাকি আসলে মানুষ খোঁজে কিন্তু যে বিজনেস করে সে জানে না বা বোঝে না? এটা অনেকটা অ্যাওয়ারনেস এর বিষয়, এবং সাথে হচ্ছে প্রপারলি না সার্চ করতে পারার বা বুঝতে পারার কারণে এরকম হচ্ছে। আসলে কিন্তু মানুষ প্রত্যেকটা জিনিসই সার্চ করে। আমরা যদি আমাদের রেগুলার লাইফে চিন্তা করি যে রেগুলার লাইফে আমার কিছু একটা লাগবে, ইভেন আমি আহ, একটা কিছু কিনতে যাব, একটা কিছু ভাবতে যাব, আমার সার্ভিস করতে যাব, অথবা একটা ওয়ার্কের সলিউশন দরকার, আমি প্রত্যেকটা বিষয়ে এখন গুগলে সার্চ দিচ্ছি, গুগলে যাচ্ছি, ইউটিউবে যাচ্ছি। এই দুইটা কিন্তু একটা মেজর প্ল্যাটফর্ম যে কোনো জিনিসের জন্য। ইউটিউব যে শুধুমাত্র গানের জন্য তা কিন্তু না, গান ভিডিও এর বাইরেও আমি কোন একটা সলিউশন দরকার। ইভেন প্রোডাক্টের ব্যাপারে আমরা যেটা দেখি যে সবাই এখন, আমি একটা মোবাইল কিনতে যাব, ওখানে আমি একটা রিভিউ সার্চ দিতেছি যে আমার এই মোবাইলটা কিরকম, রাইট। রিভিউ দিচ্ছে। বাংলাদেশের প্রেক্ষাপটে কিন্তু মানুষ, আমরা ধরে নিই যে মানুষ ইউটিউবটাকে এন্টারটেনমেন্টে বেশি ইউজ করে, হুইচ ইজ ট্রু, বাট এন্টারটেনমেন্টের চেয়ে তো বেশি মানুষ ইউজ করা হচ্ছে লার্নিং এর ক্ষেত্রে। লার্নিংটা মানে যে একাডেমিক লার্নিং ব্যাপারটা কিন্তু তা না। ওই যে মোবাইলের ব্যাপারে আমি জানতে চাই, সার্চ করছি, মানে এখন ঘরের মানুষ দেখা যাচ্ছে মানে ফিমেল পার্সনরা পর্যন্ত কোনো একটা হোম অ্যাপ্লায়েন্স, একটা ব্লেন্ডার কিনতে যাবে ইউটিউবে সার্চ করে, মানে কেউ হয়তো পেইন্টিং এর জিনিস কিনতে যাবে সেটাও ইউটিউবে সার্চ করে, কই পাওয়া যায়, কি পাওয়া যায়, কেমন কি। ইভেন যদি আমরা একটা সার্ভিসের কথাও ভাবি, ঠিক আছে, বেশিরভাগ সার্ভিস কিন্তু মানে যারা সার্ভিস প্রোভাইড করতেছে অথবা একটা সফটওয়্যার সলিউশন প্রোভাইড করতেছে, প্রোডাক্ট দিচ্ছে, ঠিক আছে, বেশিরভাগই কিন্তু দেখা যাবে ওয়েবসাইটে তারা যে ভিডিওগুলো দিচ্ছে তা কিন্তু ইউটিউবে আছে, ভিডিওগুলোকে ওগুলোকে ওয়েবসাইটে গিয়ে দেখাচ্ছে। তার মানে তারা কিন্তু কনভার্ট করে ওখানে নিচ্ছে। এবং আমি যদি একটা সার্ভিস নিতে যাই, ধরলাম হচ্ছে যে কোন একটা সিআরএম আমার একটা প্রয়োজন, ঠিক আছে, তো এই সিআরএমটা কিরকম, এই সিআরএম সফটওয়্যার, এই সফটওয়্যারটা আমি দেখলাম যে এই কোম্পানিটা ভালো লাগছে, এই কোম্পানিটা আমি দেখতে যাচ্ছি। তো ওরা যে ট্রেনিং দিচ্ছে অথবা ওভারভিউ দেখাচ্ছে ওদের প্রোডাক্টটা সম্পর্কে, এটা কিন্তু সেই ইউটিউবে দেখাচ্ছে। ইউটিউবে যখন আমি যাচ্ছি, আবার সিমিলার টাইপের আমি আরো কিছু প্রোডাক্ট সার্চ করতেছি। ধরুন আমি এইচআরএম, যে আমার হিউম্যান রিসোর্স, এটা ম্যানেজ করে কিভাবে, অথবা পেরোলটাকে আমি ম্যানেজ করতে যাচ্ছি। তো এটা যখন আমি একটা সফটওয়্যার সলিউশন ইউটিউবে গিয়ে দেখতেছি, একই সময় আমি সেখানে কিন্তু রিলেটেড সার্চের অপশন, অলরেডি রিলেভেন্ট ভিডিও দেখাচ্ছে। তার মানে অন্যান্য যারা আছে একই ধরনের মানে প্রোডাক্ট বা সার্ভিস দিচ্ছে, তারা যদি ওখানে ইউটিউব থাকে এবং অপটিমাইজেশন থাকে, তাতে কিন্তু সামনে চলে আসতেছে। আবার একই রকম আমার টেন্ডেন্সি, আমি যখন সফটওয়্যারটা দেখতে যাচ্ছি, আশেপাশে অন্যান্য ভিডিও দেখলে আমি আবার ওইটা লিখে সার্চ দিতেছি, বা একটু সুন্দর করে সার্চ দিতেছি, যেটা হয়তো আমি আগে ভাবি নাই। তো বিভিন্ন নামগুলো দেখে আমার কাছে মনে হয়েছে যে আচ্ছা, তাহলে তো আরো অপশন আছে আমার কাছে। আমি অপশন লিখে যখন সার্চ দিতেছি, তখন আমি আরো অনেক কিছু পাই দিতেছি। তার মানে মনে হচ্ছে কিছু নাই, কিন্তু আসলে মানে বিভিন্ন পারপাজে আমরা ইউটিউব ইউজ করতেছি। প্লাস পেইড মার্কেটিংটা আছে, যে সামনে একটা অ্যাড, আমরা যদি এন্টারটেইনমেন্টও ইউজ করি সেখানেও কিন্তু সামনে অ্যাড হিসেবে চলে আসতেছে। সো ইউটিউব, গুগল, মানে এসইও যখন লং টার্মে আমরা করব, এটা সবসময় হচ্ছে কি কাজে লাগবে, কারণ মানুষ সার্চ করতেছে, আসলে সে আসলে আলাদা করে চিন্তা করতেছে না। কাস্টমার রিটেনশন এটা অনেক ইম্পর্টেন্ট, তাই না? মানে আমি ট্রাফিক আনলাম, ট্রাফিকে আমি কনভার্ট করলাম, দে মেড দেয়ার ফার্স্ট পারচেজ অর ফার্স্ট এনরোলমেন্ট টু মাই কোর্স, হোয়াটএভার। প্রথম সার্ভিসটা নেওয়ার জন্য আমার অনেক ইফোর্ট আছে, বাট কাস্টমারকে রিটেনশন করা, সে যাতে বারবার ফিরে আসে, সেটার জন্য আসলে মানে কি ধরনের আইটি সাপোর্ট গুলো হেল্প করতে পারে? এসইও ইজ ওয়ান পার্ট, যেটা নিয়ে আমরা অলরেডি কথা বললাম, আর এইখানে আইটি সাপোর্ট বলে, আইটি তো বিভিন্ন রকমের টুলস
টেকনিক্যাল স্কিলস এগুলো তো আছে, হুম, সফটওয়্যার আছে, হুম। যেগুলোকে আমরা এখানে ইউজ করতে পারি। সেটা কি যদি আমাদের প্ল্যানিংটা থাকে তাহলে হচ্ছে আমরা বুঝতে পারবো আসলে যে কোথায় কাজ করতেছে, কিভাবে কাজ করতেছে। যেমন ধরলাম আমরা একটা ওয়েবসাইটে অর্ডার আসছে, আমরা কেন বলি যে ডাটা খুব বড় একটা অ্যাসেট যে কোনো ওয়েবসাইট ওনারের জন্য, বিজনেসের জন্য। কারণ এই যে যতগুলো অর্ডার আসছে এটা তো ফার্স্ট টাইম অর্ডার ধরলাম। তো এই অর্ডার গুলো তারা হচ্ছে কি ওই যে আমরা যদি একটা আচার দিয়ে উদাহরণ দিই, এক্স্যাক্টলি, ঠিক আছে? রাইট। আমাদের যে তো একটা মামা আচার। হ্যাঁ, হ্যাঁ। হুম, আমরা মামা আচার এগুলোতে দেখছি। হুম, মানে আমরা নিজেরাও ফেস করি, ফিল করি হুম, যে মামা আচারে তার হচ্ছে প্রচুর অর্ডার আসতেছে। রাইট। কিন্তু এর বাইরে আর অর্ডার আসতেছিল না। হুম। কিন্তু আমরা তখন করলাম কি যে আমরা কাস্টমার সার্ভিস আমাদের যাদের আছে Call center। তাকে বললাম, হ্যাঁ কল সেন্টারকে, কল সেন্টার এক্সিকিউটিভকে বললাম যে ঠিক আছে আমাদের এই যে ডাটাগুলো আছে, অবভিয়াসলি ডাটা প্রোটেকশন আছে, হুম। আমরা একজনের ডাটা আরেকজনের কাজে ইউজ করতেছি, কিন্তু তার ডাটা তো তার জন্য ইউজ করতে রাইট, পারতেছি। মানে 2 মাস আগে যে আচার নিয়েছিল তাকে আবার আমরা ফোন করে রাইট। করাচ্ছি যে- লাস্ট 1 ইয়ারে তার প্রচুর পরিমাণে অর্ডার আসছে। হুম। আমরা সবাইকে তখন কালেক্ট করলাম। কালেক্ট করে তাদের জন্য আপসেলের জন্য একটা আইডিয়া স্ট্র্যাটেজি বিল্ড আপ করলাম যে কিভাবে করে কবে কতদিন হুম। কয়জনকে আমরা কল করব। হুম। এবং এটা করতে গিয়ে আমরা দেখলাম যে শুরু হয়েছিল ফিডব্যাক দিয়ে, হুম, যে অ্যাকচুয়ালি তাদের ফিডব্যাকটা কি এবং সেম প্রোডাক্টে সে নিবে কিনা। রাইট। তখন করতে গিয়ে আমরা দেখলাম যে ক্লায়েন্ট নিজেই বলতেছে সে যেহেতু স্যাটিসফাইড হুম। যে ঠিক আছে আপনাদের কি মানে রসুনের আচার দিচ্ছেন তাহলে আপনাদেরকে আমের আচারও আছে কিনা, অথবা ভাইস ভার্সা এরকম। হুম। তো সেখান থেকে আমাদের তখন একটা আইডিয়া আসলো যে তাহলে তো তাকে যে শুধুমাত্র জিজ্ঞাসা করবো ফিডব্যাক তা না, আমরা তো সাথে পাশাপাশি এটাও জিজ্ঞাসা করতে পারি। আমরা ক্লায়েন্টকে বা আমাদের মামাচার যে ওনার তাকে আমরা বললাম যে আপনি কিন্তু এটাও তাহলে প্রোভাইড করতে পারেন, হুম। যে আপনার তো আরো আচার আছে। আমরা এবং এটা করতে গিয়ে দেখা গেল যে আপসেলে ওয়েবসাইট অর্ডার হচ্ছে আপসেলের অর্ডার বরঞ্চ 2 থেকে 3 গুণ। রাইট, মানে পেইড মার্কেটিং করে আমরা যে পরিমাণ অর্ডার আনতে পারছি হ্যাঁ। তার ডাবল অথবা ট্রিপল অর্ডার আসছিল জাস্ট ফোন কল করে। রাইট। প্রিভিয়াস যারা অর্ডার করেছে কাস্টমারকে এখানে বসার বোঝার কিন্তু বিষয়। কস্টিংটাও সেরকম নাই, জাস্ট ফোন কলের কস্টিং। রাইট। এবং এই যে আমার অ্যাডের কস্টিং নাই, অন্য কোনো কস্টিং নাই। রাইট। ঠিক আছে? এবং এবং এগুলো কিন্তু রিটার্নও আসছিল না, মানে যারা পেইড মার্কেটিং থেকে অর্ডার করে সেখানে কিন্তু ফেক অর্ডার থাকে হ্যাঁ, অথবা রিটার্ন আসে, কিন্তু আমাদের যারা ডাটা তো এখানে আমরা পাচ্ছি যে কে Right. অ্যাকচুয়ালি নিয়েছে। হুম, এবং 1 বছর 1.5 বছর তো বিশাল একটা ডাটাবেজ আমরা যদি ধরি। হুম, ঠিক আছে? এই তাদেরকে যখন আমরা ফোন কল দিয়ে এভাবে আপসেলের কথা বলতেছি, সে কাস্টমার আমরা বুঝে গেছি যে এই কাস্টমার রিলায়েবল। সে যদি নেয় নিবে। হুম। মানে হ্যাঁ বলছে তাহলে তার আগ্রহ আছে। হুম। এবং সার্ভিস বা প্রোডাক্টের উপরেও এটা ডিপেন্ড করে। এক প্রোডাক্টের ধরন একরকম। হুম। যে একবার আচার খায় মানে সে হচ্ছে আচারটা পছন্দ করে। তাকে যদি প্রপার আচার মানে প্রপারলি দেওয়া যায়, টাইমলি দেওয়া যায়, সে যে মুহূর্তে চাচ্ছে এবং সিজন বুঝে তার প্রোডাক্টটাকে আমি সেইভাবে তার মতো করে তার কাছে মানে উপস্থাপন করতে পারতেছি, তখন কিন্তু সে সেই জিনিসটা নিবে। এবং এর ফলে আমাদের হচ্ছে অর্ডারের সংখ্যা ওই যে বললাম ওয়েবসাইট অর্ডারের চেয়ে 3-4 গুণ এখানে বেড়ে গেছে। হুম। ঠিক আছে? অবভিয়াসলি এখানে আমাদের কস্ট মার্জিনটাও কমে গেছে। ঠিক আছে? এবং সেক্ষেত্রে ক্লায়েন্টও খুশি, যে ওনার, বিজনেস ওনার সে তো প্রফিটেবিলিটি অবভিয়াসলি হুম। তার বেড়েছে। সো শুধুমাত্র যে পেইড মার্কেটিং এর উপর ডিপেন্ড করতে হবে ব্যাপারটা তা না। এই ধরনের এর বাইরেও আছে কিছু আছে, যেমন এসএমএস ক্যাম্পেইন আমরা করতে পারি। হুম। ঠিক আছে? এসএমএস ক্যাম্পেইন করলে রেগুলার বেসিসে একদিকে ব্র্যান্ডিংও হচ্ছে, প্লাস হচ্ছে রিলেভেন্ট সার্ভিস যারা চাচ্ছে তারা হচ্ছে জানতে পারতেছে যে কি কি আছে। ঠিক আছে? এটা যেমন চাল ডাল করে 10 মিনিট স্কুলও কিন্তু ইভেন তাদের কোর্সের বিভিন্ন বর্ণনা এসএমএস ক্যাম্পেইনে দেয়। হুম। এরকম বিভিন্ন অপশন আছে। তো এই ধরনের আপসেল আমরা এই যেগুলো করতেছি এগুলো কিন্তু সবকিছুতেই টেকনোলজির অ্যাকচুয়ালি প্রয়োজন আছে। যেমন আমরা এসএমএস ক্যাম্পেইন করব, সেখানে এসএমএস বা গেটওয়ে এগুলো কিভাবে কাজ করতেছে। আর একটা পোর্টাল দিয়ে সেটা হইতে পারে। সেটা আমাদের ওয়েবসাইটে কোনোভাবে ইন্টিগ্রেট করার সুযোগ থাকতে পারে। অথবা নিজস্ব সিআরএম থাকতে পারে। যেটার মাধ্যমে এই কাস্টমারের সাথে কে কি বলছে, কি ধরনের ফিডব্যাক দিচ্ছে, এগুলোকে আমরা পরবর্তী অ্যানালিটিক্স হিসেবে ইউজ করতে পারি। হুম। তারপরে এই যে কল করবো, কল সেন্টার যে সলিউশন গুলো এগুলো কিন্তু একটা সফটওয়্যার বা এগুলোর মাধ্যমে চলতেছে। বিভিন্ন সলিউশন প্রোভাইডার আছে এর জন্য। ঠিক আছে? শুধু কল সেন্টার থাকলে তো হবে না। এগুলো ম্যানেজ করা, কলগুলোকে রেকর্ড করা, পরবর্তীতে কল সেন্টারে নতুন যারা আসতেছে তাদেরকে ট্রেন করতেও এগুলো কাজে লাগতেছে। রাইট। সো মানে আইটির আসলে ইউজেস ভ্যারাইটিস। কিভাবে আমরা সেটাকে ইউজ করতে পারতেছি, প্রপারলি ইউটিলাইজ করতে পারতেছি। প্লাস এই যে অ্যানালিটিক্স এর কথা তো বললামই। যে অ্যানালিটিক্স দিয়ে তো আমরা ইউজার কনজিউমার বিহেভিয়ার আমরা ডিফাইন করতে পারতেছি। হুম। সো সব দিক মিলে মানে আইটির আসলে অবিচ্ছেদ্য অংশ এই বিজনেসের, অনলাইন বিজনেসের। সো আমরা যদি ওভারঅল স্কেল আপের কথা চিন্তা করি, একটা অনলাইন বেসড বিজনেস অ্যাপার্ট ফ্রম ই-কমার্স বাদ দিয়ে যদি অন্যান্য ধরনের এইগুলো, সেই ক্ষেত্রে এগুলো স্কেল আপের ক্ষেত্রে মেজর কোন কোন ধরনের মানে আইটি সাপোর্ট আর সলিউশনস গুলোর কথা একজনকে মাথায় রাখা উচিত?
অন্যান্য সার্ভিসের কথা আমরা যদি বলি যে বিভিন্ন ধরনের মানে এটা ডিপেন্ড করে যে কি ধরনের সার্ভিস বা প্রোডাক্ট সেটার উপরে। আমরা যদি ধরি যে একটা এজেন্সি কিভাবে চলবে বা একটা কোম্পানি কিভাবে চলবে, তাহলে কি তার হচ্ছে প্রপারলি রেগুলারাইজ করতে গেলে এবং ম্যান পাওয়ার বা এগুলাকে ইউটিলাইজ করতে চাইলে ইফেক্টিভলি, তাহলে লাস্ট পর্যন্ত তাকে অটোমেশনের দিকে যেতে হচ্ছে, যেটা এখন প্রচুর একটা পপুলার টার্মস হয়ে গেছে যে এআই অটোমেশন। এটা কিভাবে, আমরা যদি একটা সিআরএম থাকে যেখানে বা এইচআরএম থাকে, যে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট সফটওয়্যার, তাহলে কি হচ্ছে তার আলাদা করে একাধিক এইচআর এর জন্য লোক রাখা লাগতেছে না। একজন এইচআর এর ম্যান পাওয়ার দিয়ে সে হচ্ছে কি সফটওয়্যারের মাধ্যমে ওভারঅল কোম্পানি বা এজেন্সিতে যেই লোকবল আছে তাদের কি সিচুয়েশন, লিভ অ্যাপ্লিকেশন হোক, পে রোল হোক, তারপরে অ্যাটেন্ডেন্স হোক, সবকিছু কিন্তু সেখান থেকে ম্যানেজ করতে পারতেছে। ওখান থেকে রিপোর্ট পাচ্ছে, অডিট করতে পারতেছে অ্যাকচুয়াল সিচুয়েশনটা কি, এবং ইভেন এটা ডাটাটাও থেকে যাচ্ছে একটা অ্যাসেট হিসেবে। তারপরে যদি আমরা একটা সার্ভিস নিয়ে চিন্তা করি এর বাইরে, যেমন ধরি যে সিআরএম, আমাদেরই যেমন আমরা রিসেন্ট আমাদের কোম্পানি থেকে আমরা অ্যাড অ্যাকাউন্ট একটা সিআরএম করলাম। কি কারণ, বিভিন্ন ক্লায়েন্ট আমাদের থেকে এই যে বিভিন্ন মার্কেটিং বা বিভিন্ন পারপাজে অ্যাড অ্যাকাউন্ট নিচ্ছে, আমরা তাদেরকে এজেন্সির জন্য প্রোভাইড করতেছি। তাদেরও অ্যাড অ্যাকাউন্ট থাকে, সেটা তারা আবার বুস্টিং সার্ভিস নিচ্ছে। আমাদের প্রফেশনাল অ্যাড সার্ভিস আছে, মান্থলি রিটেনার সার্ভিস আছে, সেখানে ক্রিয়েটিভ কন্টেন্ট যায়, অ্যাড অ্যাকাউন্টের কাজ হয়, ভিডিও শুটিং আছে, টিভিসি ওবিসির কাজ আছে। এখন এই যে বিভিন্ন যে সলিউশন গুলো, ঠিক আছে, এটা একটা পার্ট হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট ধরলাম। তাহলে অ্যাড অ্যাকাউন্টে কিভাবে কাজ করতেছে, অ্যাড অ্যাকাউন্টে আমি যখন মানে আমরা যেটা করলাম একটা সিআরএম তৈরি করলাম, যেখানে মানুষ যে কোনো সময় যে কোনো ক্লায়েন্ট সে অনলাইনেই আমাদের ফোন করে বা যে কোনো মানে তাকে ওয়েট করতে হবে না। যে অনেক সময় আমরা ফোনে ব্যস্ত থাকতে পারি বা অন্য কাজে থাকতে পারি, সে সেখানে পোর্টালে ঢুকেই ইজিলি আমাদেরকে ওই যে কোনো রিফিল করতে চাইলে সেটা বলতে পারতেছে, অথবা তার যদি কোনো কোয়ারি থাকে সে মানে উল্লেখ করতে পারতেছে। যখন আবার কোনো এজেন্ট ফ্রি হয়ে যাচ্ছে সাথে সাথে সে এটা দেখতে পারতেছে, সে অনুযায়ী সে ফিডব্যাক দিতে পারতেছে। যদি কোনো রিফিল আসে সে অনুযায়ী সে ইনস্ট্যান্টলি, আমরা যদি নিজেরা দিই বা এজেন্সিকে কোন এজেন্সি সেই সার্ভিসটা দিয়ে থাকে, আমরা তার কাছে অটোমেট করে সে পাঠিয়ে দিতে পারতেছি। পুরো জিনিসটা একটা রেগুলারাইজেশনের ভিতর চলে আসছে। এর ফলে সুবিধা হচ্ছে, এক, যে কোনো সময়ে যদি সেই ক্লায়েন্টের কোনো রিপোর্ট লাগে বা সে জানতে চায় যে ওভারঅল মান্থলি ইনভয়েসটা কি বা কি কি হয়েছে, এনি টাইম আমাদের জন্য রিপোর্টটা বের করা সহজ হচ্ছে, ঠিক আছে। তারপরে রিফিল, এটার টাইমটা কমে যাচ্ছে, ঠিক আছে। একসাথে একাধিক পার্সন যদি করতে চায়, এখন কি একজন যদি এজেন্ট থাকে তাহলে তার জন্য চারজনের সাথে একসাথে এঙ্গেজ হওয়া পসিবল না। কিন্তু যখন পোর্টালও থাকতেছে তাকে এটা চিন্তা করতে হচ্ছে না, চারজন কিন্তু একই টাইমে পোর্টালে ঢুকে সে রিফিল করতে পারতেছে, তার রিকোয়েস্ট এখানে দিতে পারতেছে। সে যে কোনো কিছু চাচ্ছে, একটা রিপোর্ট বের করা দরকার, রিপোর্ট সে নিজের মতো করে নিয়ে নিতে পারতেছে, তাকে ডিপেন্ডও করতে হচ্ছে না, সবকিছু অটোমেশনে চলে আসছে। এটা একটা উদাহরণ। এর বাইরেও হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্ট, মানে বিভিন্ন ধরনের সফটওয়্যারের সুবিধা হচ্ছে এরকম। প্রজেক্ট ম্যানেজমেন্ট যদি একটা সফটওয়্যার থাকে, আমি ইজিলি আমার যে ওভারঅল এক এক টিম বা এক এক ডিপার্টমেন্ট যা যা কাজ করতেছে, আমি এক জায়গা থেকে ওইটাকে মনিটর এবং সুপারভাইজ করতে পারতেছি। কে কবে কাজ করতেছে, ডেডলাইন কবে, প্রপারলি হচ্ছে কিনা, সেটা কি পোস্টপোন হচ্ছে কিনা, মানে ভ্যারাইটিস রকমের ভাবে আমি আমার এই সফটওয়্যার সলিউশন গুলোকে কাজে লাগাতে পারতেছি। মার্কেটিং সার্ভিস এর জন্য তো যে বললাম, লিঙ্কডইন মার্কেটিং আছে, বাইরে গুগল অ্যাডস আছে, বিভিন্ন অর্গানিক যদি আমরা করতে চাই, তারপরে এসএমএস ক্যাম্পেইন আছে, কোল ইমেল মার্কেটিং আছে, পার্সোনালাইজ বিভিন্ন, তারপরে অডিট করে হচ্ছে কি বিভিন্ন ভাবে পার্সোনালাইজ তাদের সাথে কন্ট্যাক্ট করা যেতে পারে, ঠিক আছে। এরকম বিভিন্ন রকম ভাবে আমরা তাদেরকে অ্যাপ্রোচ করতে পারি। গ্রেট। সো বেশ ভালো একটা আলোচনা হলো, অনেকগুলো দিক নিয়ে আলোচনা ছিল, অনলাইন বিজনেসের আসলে ডুজ এন্ড ডোন্টস গুলা কি, দেন শুরু করতে গেলে কোন কোন জিনিসগুলো মাথায় রেখে শুরু করা উচিত। হোপফুলি যারা আজকে পডকাস্টটা দেখলো বা পুরোটা শুনলো, তারা এখান থেকে ভালো একটা আইডিয়া পাবে আসলে তাদের বিজনেস কোন স্টেজে আছে, এখানে আসলে কি করা উচিত। শুভ, থ্যাঙ্কস সো মাচ, অনেক কিছু নিয়ে আলোচনা হলো। থ্যাঙ্কস ফর ইউর টাইম। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ক্লিপ। আপনারা আমাদের চ্যানেলে এরকম আরো অনেক ইনফরমেটিভ ভিডিও পাবেন। সো প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন